আসসালামু আলাইকুম। ভাইয়া, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো তোমাদের সঙ্গে তো কয়েকদিন আগে দেখা হলো, তাই না? আজকে আবার দেখা হচ্ছে। আজকে আমরা বাংলার দ্বিতীয় একটা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কি রে? ওকে। দেখো, আজকে বাংলার দ্বিতীয় একটা খুব সহজ টপিক পড়বো। খুবই সহজ, খুবই সহজ। বোঝানোর ব্যাপার খুবই কম। সেই টপিকটার নাম হচ্ছে, বোঝানোর ব্যাপার কম না, বাট টু দা পয়েন্ট বুঝাই দেওয়ার চেষ্টা করব। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। হ্যাঁ, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, তার মধ্যে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ ভাগ করেছি। একটা হচ্ছে পার্ট ওয়ান, একটা হলো পার্ট এক, আর একটা হলো পার্ট দুই, আর একটা হলো পার্ট দুই। আজকে তোমরা পার্ট ওয়ান পড়বে এবং নেক্সট ক্লাসে গিয়ে ইনশাল্লাহ পার্ট টু পড়বে। পার্ট ওয়ানের মধ্যে কি কি থাকছে? বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম। আজকে আমরা বিশেষ্য কত প্রকার, কি কি, কাকে বলে, সংজ্ঞার্থ চিনবো এবং নির্ণয়ের জন্য সিস্টেম বুঝবো। বিশেষণ কাকে বলে, কত প্রকার কি কি, সর্বনাম কাকে বলে, কত প্রকার কি কি, এবং এগুলা নির্ণয়ের কৌশল শিখবো। ওকে। আচ্ছা, দেখো, প্রথমে একটু একটু আসো যে বাংলা ভাষার ব্যাকরণ শব্দ শ্রেণীগুলো কি আসলে। বলা হচ্ছে বাংলা ভাষার শব্দসমূহের, হ্যাঁ, বাংলায় যে শব্দসমূহগুলো আছে এগুলার ব্যাকরণগত অবস্থান অনুযায়ী শব্দগুলিকে যে কয়েকটি ভাগে বিভাজিত করা হয় তাকে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। তার মানে যত শব্দগুলো আছে এগুলোকে বাক্যে বসতে হবে এবং বাক্যে বসার পরে যে অবস্থান অনুযায়ী তাকে যতগুলো ভাগে ভাগ করা যায় সেটাকে বলা হচ্ছে তোমার ব্যাকরণিক শব্দশ্রেণী। এখানে একটা ছোট্ট করে সংজ্ঞা দেওয়া আছে, তোমরা চাইলে এই সংজ্ঞাটা মনে রাখতে পারো অথবা নিজের মতো লিখলে কোনো সমস্যা নেই। অর্থাৎ ইংরেজিতে যেটা আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ পড়ি, তাই না? পার্টস অফ স্পিচ পড়ি, বাংলাতে সেটাকে বলা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। সেটাকে বলা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। হ্যাঁ আদিব, তোমার কমেন্ট দেখা যায়, খুব ভালো দেখা যায়, কোনো সমস্যা নেই। পার্টস অফ স্পিচ আমরা দেখেছিলাম কত প্রকার? আট প্রকার। পার্টস অফ স্পিচ আমরা দেখেছিলাম আট প্রকার। আর হচ্ছে তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণী যেটা আছে এটাও কত প্রকার? এইটাও হচ্ছে। তাই কালকে বাংলা পরীক্ষা, কি বলো, কালকে বাংলা পরীক্ষা? সমস্যা নাই, ইনশাল্লাহ ভালোই করবা। এর আগে যেগুলো পড়েছো ওগুলো শুধু একটু রিভিশন দাও, তাহলেই পারবা। দেখো, ওগুলো একটু রিভিশন দিলেই কিন্তু পারবা। আচ্ছা, ছয় দুইটা হয়ে গেছে। এটা হচ্ছে সাত, এটা হইতেছে আট। তো বাংলা ভাষার ব্যাকরণ শব্দ শ্রেণী কত প্রকার ভাইয়া? আট প্রকার। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী হচ্ছে তোমার আট প্রকার। প্রথমটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ। এটা কোনো কথা ছাড়াই কি করতে হবে? মুখস্থ করতে হবে। মুখস্থ করো, ওরা মুখস্থ করো। আমার সঙ্গে বলো, বাংলা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, সর্বনাম, তারপর হচ্ছে ক্রিয়া বিশেষণ, তারপর হচ্ছে আবেগ শব্দ, যোজক এবং অনুসর্গ। এই আটটা তোমাদের মুখস্থ রাখা উচিত এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা এটা মুখস্থ রাখতে পারবে, কোনো সমস্যা হবে না। ওকে। এখন আমরা দেখবো হচ্ছে বিশেষ্য কি জিনিস। আজকের ক্লাসে খুব সহজ, প্যারা খাওয়ার কিচ্ছু নাই। তার আগে একটু দেখো, পদ এবং শব্দ দুটো কি সেম জিনিস? তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো আমার, এই দুইটা কি সেম? পদ এবং বিশেষ্য দুইটা কি সেম নাকি পার্থক্য আছে? কি হবে বলো তো ভাইয়া? পদ এবং বিশেষ, পদ এবং শব্দ দুটা কি সেম জিনিস নাকি পার্থক্য আছে? শুধু ইয়েস অর নো বলো, তাহলেই হয়ে যাবে। ভাই ইয়েস অথবা নো। এই তো বলছো পার্টস অফ স্পিচ আর পদ, তো হয় ভাইয়া। সবাই উত্তর দিচ্ছ যে না, ভিন্ন ভিন্ন ভিন্ন। ইয়েস, অ্যাপসিউট ইউ। দুটা অবশ্যই সেম না, দুটো অবশ্যই হচ্ছে ডিফারেন্ট। একটা থেকে অন্যটা আলাদা। তাহলে ঘটনা কি ভাইয়া, ঘটনা একটু বুঝায় দেন। ওকে, দেখো,
এই পদ ব্যাপারটা হচ্ছে, পদ এটা কোথায় হয়? বাক্যে বসলে পদ হয়, বাক্যে। আর যদি শব্দ, শব্দ ভাই কি জিনিস? শব্দ মানে বাক্যে বসা লাগে না। শব্দ হচ্ছে বাক্যে বসতে হয় না, বাক্যে বসতে হয় না। তাহলে উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? দেখো, আমি বললাম, আমি, মনে করো তোমরা হচ্ছে ভাত তো অনেক খাইলা, আজকে একটু কাচ্চি খাও। ধরো, কাচ্ছি লিখলাম, কাচ্চি না লিখে, না কাচ্ছি, কাচ্চি লিখি, এটা খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে। ধরো আমি কাচ্চি খাই, শুধু আমি না, আমার সঙ্গে সঙ্গে তোমরাও খাও। আরেকটি ভাষা লিখলাম, একটা শব্দ লিখলাম হচ্ছে নর্মাল, আমি একটা শব্দ, এরপরে হচ্ছে কাচ্চি একটা শব্দ, আর হচ্ছে খায় একটা শব্দ, সবগুলো আলাদা আলাদা শব্দ। তাহলে ভাইয়া, এই যে এইটা, এইটা, এইটা প্রত্যেকটাই হলো কি পদ, কারণ সেগুলা বাক্যে ব্যবহৃত হয়েছে তাই। আর এগুলা দেখো, এগুলা সব কিন্তু সিঙ্গেল বসছে, আমি, কাচ্চিও হচ্ছে সিঙ্গেল, খায় হচ্ছে সিঙ্গেল, এগুলা হলো শব্দ। তা শব্দ ও পদের পার্থক্য কিসে? বাক্যে পার্থক্য, বাক্যে। বাক্যে বসলে পদ, বাক্যে না বসলে শব্দ। বলো, শব্দ এবং পদের পার্থক্য কি বোঝা গেছে? শব্দ এবং পদের পার্থক্য কি বোঝা গেছে ভাইয়া? ইয়েস অর নো? আজকের ক্লাসটা সহজ, সহজ জিনিসকে আমরা সহজ করিয়াই শিখিব, কঠিন বানাবো না। হ্যাঁ, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই পদ বলে। পদের সংজ্ঞা হচ্ছে ওইটাই, যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পদ বলে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো, তারা শব্দ চিনছো, পদ চিনছো, তারা আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? আমরা হচ্ছে পদ নিয়ে আলোচনা করব, শব্দ নয়, আমরা হচ্ছে পদ। বাক্যে ব্যবহৃত হয় এমন। প্রথমে আসো বিশেষ্য পদ, যাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে নাউন। যাকে ইংরেজিতে কি বলি? নাউন। এই পদের ব্যাপারটা হচ্ছে, ব্যাকরণিক শব্দ শ্রেণীর ব্যাপারটা বাংলার চাইতে ইংরেজিতেই বেশি সহজ, তাই না? তাহলে হচ্ছে বিশেষ্য পদ। আমরা জানি নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড বা নাম। তাহলে বিশেষ্য শব্দের অর্থ হচ্ছে কি? বিশেষ শব্দের অর্থ হচ্ছে নাম। অর্থাৎ কোনো কিছু নামকে কি বলে? বিশেষ্য বলে। তোমরা এটা ছোট থেকে পড়ে এসেছো, কোনো কিছুর নামকে বিশেষ্য বলে। আমরা যদি একটু ভদ্রলোকের ভাষায় সংজ্ঞা দিতে যাই, তাহলে ঘটনা দাঁড়াবে এমন, যে বাক্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণ অথবা যে কোনো কিছুর কি বোঝায়? নাম বোঝায়, তখন তাকে আমরা বিশেষ্য পদ বলবো। এটা তুমি তোমার মতো করে পরীক্ষা খাতায় লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে পদটা, বিশেষ্য পদটা কাকে বলে? বাক্যে ব্যবহৃত, বা বাক্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, তারপর তোমার স্থান, কাল, ভাব, কর্ম কিংবা গুণের নাম প্রকাশ পায়, তাকে আমরা বিশেষ্য বলি। সহজ জিনিস তোমরা জানো। এখন বিশেষ্যের ক্লাসিফিকেশনটা ইম্পর্ট্যান্ট। বিশেষ্য বা নাউন, নাউন কত প্রকার আমরা জানি? নাউন হচ্ছে 5 প্রকার, তাই না? আমরা জানি হচ্ছে নাউন হচ্ছে 5 প্রকার। আর বিশেষ্য হচ্ছে এই জায়গায় 6 প্রকার। বিশেষ্য কত প্রকার? 6 প্রকার। দেখো, আমি ব্যাপারটা তোমাকে একটু ধরে দিচ্ছি। নামবাচক বিশেষ্য মানে হচ্ছে আমরা যেটা পড়েছিলাম প্রপার নাউন, এইটা হলো ভাইয়া প্রপার নাউন। হ্যাঁ, জাতিবাচক বিশেষ্য মানে আমরা পড়েছিলাম ইংরেজিতে যে কমন নাউন, ওইটা। বস্তুবাচক দেখো, আমরা তো পড়েছিলাম ম্যাটেরিয়াল, তাই না? ম্যাটেরিয়ালস নাউন, ম্যাটেরিয়াল নাউন। সমষ্টিবাচক আমরা পড়েছিলাম হচ্ছে কালেকটিভ নাউন, তাই না? কালেকটিভ নাউন। তারপর হচ্ছে আমরা, দেখো যে গুণবাচক যেটা, এটা হচ্ছে পড়েছিলাম কি? গুণবাচক মানে কোনো কিছুর গুণকে প্রকাশ পায়। অর্থাৎ আমরা এটা হচ্ছে তোমার যেটা কি বলে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা পড়েছিলাম এটা হচ্ছে সেইটা, অ্যাবস্ট্রাক্ট। এইটা হইতেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এক্সট্রা এখানে একটা আসছে বাংলাতে, এটা আসলে এক্সট্রা নয়। আমরা হচ্ছে ওই যে পার্টিসিপল পড়ি না, জিরান্ড পার্টিসিপল, এই যে পার্টিসিপল অথবা জিরান্ড, ওইটাকে বলা হচ্ছে বাংলায় কি? ভাববাচক বিশেষ্য। এখন তোমার কাছে বিষয়গুলো কিন্তু সহজ। আদিব একটা সুন্দর কথা বলছে, সহজ কে যারা কঠিন বলিয়া ভুল করেন,
আজকের ক্লাসটা তাহাদের জন্য। অপরিচিত প্রাপ্ত, ঠিক আছে। তাহলে দেখো, নামবাচক বিশেষ্য মানে এখানে কি প্রকাশ পাবে ভাইয়া? প্রপার নাউন। জাতিবাচক মানে কমন নাউন, বস্তু বা সমষ্টিবাচক, বস্তু বা দ্রব্যবাচক মানে হচ্ছে ম্যাটেরিয়ালস নাউন, সমষ্টিবাচক মানে হচ্ছে কালেকটিভ নাউন, গুণবাচক মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর ভাববাচক মানে হচ্ছে জিরান্ড অথবা পার্টিসিপল, তাই না? আচ্ছা, প্রত্যেকটা এখন এক্সট্রা এক্সট্রা করে আমরা কথাবার্তা বলবো। দেখো, প্রথমে আসো হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য বা প্রপার নাউনে। প্রথমে আমি তোকে নিয়ে আসলাম প্রপার নাউন। আর প্রপার নাউন তাহলে কি, বিশেষ বৈশিষ্ট্য কি? বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একটি নাম প্রকাশ পাবে। কি? একটি নাম। একটি নাম প্রকাশ পাবে, তাকে বলা হচ্ছে প্রপার নাউন। যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, ভৌগোলিক স্থান, সংজ্ঞা, গ্রন্থের শুধু নাম বোঝায় এবং এর একটা জিনিসের একটাই নাম থাকবে, একটি নাম প্রকাশ পায়, তাকে বলা হয় সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য। তা যেটাই সংজ্ঞাবাচক সেটাকে আমরা দেখলাম হচ্ছে নামবাচক। নামবাচক দুটা সেম জিনিস। যেটাই সংজ্ঞাবাচক সেটাই হচ্ছে নামবাচক। তার কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল ইত্যাদির একটি নামকে প্রকাশ করবে, তাকে বলা হচ্ছে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য পদ। যেমন ধরো, ব্যক্তির ক্ষেত্রে একটা ব্যক্তির নাম নজরুল, অমর, শেখ মুজিব, রবীন্দ্রনাথ, এগুলো হচ্ছে আমাদের কি সংজ্ঞাবাচক বিশেষ্য। ভৌগোলিক স্থানের ক্ষেত্রে দেখো, ঢাকা একটা জায়গার নাম, রাজশাহী একটা জায়গার নাম, লন্ডন, প্যারিস একটাই জায়গার নাম। ভৌগোলিক সংজ্ঞার্থ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো, ভৌগোলিক সংজ্ঞার্থ বলতে নদী, পর্বত, সমুদ্র ইত্যাদির নাম, যেমন হচ্ছে মেঘনা, হিমালয়, আরব সাগর, বঙ্গোপসাগর ইত্যাদি, এগুলো হচ্ছে ভৌগোলিক স্থান নির্দেশক নাম। গ্রন্থের নাম, যদি একটা গ্রন্থের নাম প্রকাশ পায়, যেমন অগ্নিবীণা, শেষের কবিতা, অসমাপ্ত আত্মজীবনী, বা হচ্ছে তোমার, ধরো আমি বললাম হচ্ছে মা, আনিসুল হকের মা ইত্যাদি যেগুলো আছে, এগুলাকে বলা হচ্ছে তোমার কি, এগুলা হলো তোমার আহ কি বলা যায়, সংজ্ঞাবাচক বিশেষ্যর মধ্যে পড়ে। ওকে, আশা করি ক্লিয়ার। এরপর দেখো, জাতিবাচক বিশেষ্য মানে হচ্ছে কমন। জাতিবাচক বিশেষ্য মানে কি ভাইয়া? কমন। কমন নাউন, তাই না? এখন কমন নাউন বলতে বোঝানো হচ্ছে সাধারণ নাম। সাধারণ। আচ্ছা, আমি তোমাকে আরেকটু সহজ করে বলি, দেখো মজা লাগবে। সেটা হচ্ছে ভাইয়া, এই যে আমরা দেখতে পাচ্ছি রহিম, রহিমটা কি? এ একটা হচ্ছে সংজ্ঞাবাচক বা নামবাচক। রহিম হচ্ছে সংজ্ঞাবাচক অথবা নামবাচক বিশেষ্য। তাহলে তুমি যদি দেখো যে অনেকগুলা নামবাচক বিশেষ্য একসঙ্গে আছে, এই যে নামবাচক, তারপরে ধরো হচ্ছে আরো নামবাচক, নামবাচক, আরো নামবাচক, তার মানে যখন অনেকগুলা নামবাচক বিশেষ্য এক জায়গায় হবে, সবগুলাকে নিয়ে একসঙ্গে বলা হবে হচ্ছে সাধারণ বা জাতিবাচক বিশেষ্য। তখন সেগুলাকে একসঙ্গে বলা হবে জাতিবাচক বিশেষ্য। হ্যাঁ, যেমন ধরো রহিম, এটা হচ্ছে একটা সংজ্ঞা। রহিম কিসের নাম? মানুষের নাম। তাহলে এর এখানে রহিম, করিম, সাত্তার, কুদ্দুস, মনে করো হিরো আলম, রিপন ভিডিও, এবং হচ্ছে জায়েদ ক্যান ইত্যাদি সবগুলাকে নিয়ে কি গঠিত হয়েছে? এই যে মানুষ গঠিত হয়েছে। তাহলে অনেকগুলো কি থাকে, অনেকগুলো নামবাচক বিশেষ্য একসঙ্গে যুক্ত হয়ে তার সাধারণ নামকে বলা হয় হচ্ছে জাতিবাচক বিশেষ্য। বা ভদ্র ভাষায় হচ্ছে যে সকল বিশেষ্য পদ দ্বারা একই জাতীয় প্রাণী অথবা পদার্থের সাধারণ নাম, কেমন নাম? সাধারণ মানে হচ্ছে কমন। কি ভাই? কমন বা সাধারণ নাম বোঝায়, তাকে বলা হয় জাতিবাচক বিশেষ্য। যেমন দেখো, মানুষ, গরু, পাখি, গাছ ইত্যাদি, এগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ্য। আমাকে আর তেমন কিছু বলতে হবে না। হ্যাঁ, অপর্ণার চোখে তো সবকিছুই পড়ে। 26 ব্যাচ কি নতুন ওয়েবে অ্যাড করেছে? হ্যাঁ, ওয়েবে তো ক্লাস চলতেছে, যে ওয়েবে তো অনেকেই আছে। ওয়েব অ্যাপেও তো ক্লাস হচ্ছে, ওয়েবে অনেকেই আছে। তাহিয়া রিয়া বলছে অপরিচিতা হইতে নকলকৃতরা হচ্ছে ওয়েব অ্যাপে ক্লাস করতেছে, প্রীতম করতেছে, তারপর আরো অনেকেই আছে, হাবিবা আছে। ওয়েবেও ক্লাস চলছে একসঙ্গে। তোমরা বেশিরভাগ গুলো হচ্ছে আগের যেই ওয়েবসাইট ওখানে ক্লাস করো, বাট অনেকে আছে নতুন ওয়েবসাইট মানে ওয়েব, যেটা ইউজার ওয়েব, সেখানেও ক্লাস করে। তাহলে আমরা হচ্ছে ভাইয়া জাতিবাচক বিশেষ্য আশা করি বুঝতে পেরেছি, তাই না? সহজ জিনিস। বস্তুবাচক, আরে বস্তু মানে কি? বস্তু মানে হচ্ছে কোনো কিছু উপাদান বুঝাবে, উপাদান। বস্তুবাচক মানে কোনো কিছু উপাদান প্রকাশ হবে, শেষ। এর চাইতে সহজ ক্লাস দুনিয়ার হয় না। যে সমস্ত বিশেষ্য পদ দ্বারা কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায়, তাকে বস্তুবাচক বা দুর্বাচক বিশেষ্য বলে। যেমন দেখো, কলম, কলম একটা উপাদান। কিসের উপাদান? পড়ালেখার উপাদান। কলম হচ্ছে পড়ালেখার উপাদান। শুধু কলম না, বইও হচ্ছে পড়ালেখার উপাদান।
সেই জন্য বই, খাতা, কলম এগুলো হচ্ছে উপাদানবাচক হয়ে গেল। থালা, বাটি এগুলো হচ্ছে খাবার উপাদান, মানে খাবার জিনিসপত্রের উপাদান। হ্যাঁ, চাল, চিনি, লবণ ইত্যাদি সবগুলোতে উপাদান প্রকাশ পাইছে। ইট, এটা হচ্ছে উপাদান একটা কিসের, একটা বিল্ডিং তৈরির উপাদান। ধরো একটা বিল্ডিং এর উপাদান, তাহলে যে সমস্ত জিনিসগুলো দিয়ে আসলে কি করা হয়, উপাদান বা উপকরণকে বোঝানো হয় তাকে বলা হয় দ্রব্যবাচক বিশেষ্য। শেষ, তুমি তোমার নিজের ভাষাকে লিখবা। আদিব বলছো ভাইয়া আমাকে এখনো ওয়েব অ্যাপে অ্যাড করা হয় না। তোমার অ্যাপ, তোমার তো অ্যাড করা লাগবে না। তুমি হচ্ছে ওই যে user.utkarsh.org এই ওয়েবসাইটে যাও। ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি তোমার হচ্ছে এই যে এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, ওই ফোন নাম্বার আর হচ্ছে তোমার পাসওয়ার্ড দিয়ে তুমি একটা অ্যাকাউন্ট খুলে ফেলো, মানে ঢুকতে পারবে সরাসরি আর কি। তাহলে তোমার প্রোফাইলে অটোমেটিক ক্লাস শো করাবে। এটাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বা দ্রব্যবাচক নাউন। শেষ। সমষ্টিবাচক, সমষ্টিবাচক মানে হচ্ছে দেখো মজার ব্যাপার, যে এখানে হচ্ছে একটা সমষ্টি থাকবে। হ্যাঁ, বাট সমষ্টির সঙ্গে আরেকটা জিনিস যুক্ত থাকবে, সবাই মিলে সেম কাজ করবে। সবাই মিলে সেম কাজ করে। তো সেম কাজ করে এমন একটা কমিউনিটি বা এমন একটা সমষ্টিকে মূলত সমষ্টিবাচক বিশেষ্য বলে। তো যে বিশেষ্য পদ দ্বারা বেশি সংখ্যক বা কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণী সমষ্টি বুঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন ধরো এখানে বলা হয়েছে সেনাবাহিনী, তাহলে প্রত্যেকটা একজন করে সৈন্য, দেখো প্রত্যেকটা সৈন্য, সৈন্য হইলে কি হয়ে যাইতো, সৈন্য হইলে তোমার হচ্ছে কি হয়ে যাইতো, এটা জাতিবাচক হইতো। সৈন্য হলে জাতিবাচক হইতো। দেখো প্রত্যেকটা সৈন্য, সৈন্য মিলে যখন একই সেম কাজ করে তখন তাকে বলা হয় হচ্ছে সেনাবাহিনী। সেম ভাবে দেখো ঝাঁক, এটা প্রত্যেকটা দেখো এখানে পাখি আছে, পাখি, অর্থাৎ অনেকগুলা কি আছে এখানে, কমন নাউন বা অনেকগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য এখানে। সরি, সমষ্টি বলতেছি, অনেকগুলো হচ্ছে ওই জাতিবাচক বিশেষ্য। অনেকগুলা জাতিবাচক বিশেষ্য আছে, সব জাতিবাচক বিশেষ্য সবগুলা মিলে একসঙ্গে কি করতেছে, উড়ছে বা ওড়ে। এই যে একসঙ্গে ওড়ে, এর কারণে এগুলোকে বলা হয় ঝাঁক। তাহলে অনেকেই মিলে একসঙ্গে যদি কোনো কাজ করে তখন সেগুলোকে সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়। তাহলে সভা, এখানে অনেকে মিলে একসঙ্গে কি করে, আলাপ আলোচনা করে। জনতা, যত মানে অনেকগুলো মানুষ একসঙ্গে যুক্ত হয়। সমিতি মানে অনেকগুলা কর্মী এক জায়গায় যুক্ত হয়। ঝাঁক, ঝাঁক মানে অনেকগুলা পাখি একসঙ্গে ওড়ে। বহর, বহর মানে তো অনেকগুলা একই জাতীয় নৌকা বা হচ্ছে তোমার গাড়ি কিংবা হচ্ছে যুদ্ধ জাহাজ, এগুলোকে একসঙ্গে বলা হয় বহর। আবার সেনাবাহিনী ইত্যাদি, এগুলা কিন্তু হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য বা কালেকটিভ নাউন। হিসাব শেষ, সহজ। অর্থাৎ বলা হচ্ছে যে বিশেষ্য পদ দ্বারা বেশ কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায়, অর্থাৎ যে বিশেষ্য পদ দ্বারা কোনো কিছু সমষ্টিকে বোঝায় তখন তাকে আমরা বলবো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। শেষ। মেয়েরাজ শোনো, যারা ভাইয়া নতুন ওয়েব অ্যাপে লগ ইন করতে পারছো না, তারা আমাদের যেই কিউএনএ আছে না, বা হেল্প সেন্টার কাস্টমার সার্ভিস আছে, ওখানে ফোন দিলে ওরা তোমাকে সুন্দর করে গোছায় করে দেবে। হ্যাঁ, ওখানে ফোন দিতে হবে তো তোমাদের। সুন্দর একটা প্রশ্ন করেছে জাবির, ও বলছে ভাইয়া হচ্ছে এই যে ব্যাকরণের শব্দ শ্রেণী, এখানে তো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সংজ্ঞার্থ লেখা আর একটা হচ্ছে নির্ণয় করা। সেক্ষেত্রে কোনটা লেখা ভালো হবে? আমি আগে একটু পড়ে শেষ করাই, এরপরে তোমাদেরকে উত্তর দিয়ে দিব যে কোনটা করলে সুবিধা হয়। হ্যাঁ, যে ওই সংজ্ঞার্থমূলক উত্তরটা করা ভালো নাকি নির্ণয় করা, যে ব্যাকরণের শব্দ শ্রেণী নির্ণয় করা, ওটা করা ভালো হবে। আমরা ক্লাস শেষ করার পরে তোমাকে বলে দেবো ইনশাল্লাহ। আদিব, যেটা বলছো, তুমি এখন নিউ ওয়েব অ্যাপে নাই, তুমি আগেরটাতে আছো। নিউ ওয়েব অ্যাপটা হচ্ছে, তোমরা গুগলে গিয়ে এটা সার্চ করবা, এই যে এটা, যে ইউজার ওয়েব ডট উৎকর্ষ ডট ও আর জি, এইটা হইলো নিউ ওয়েব অ্যাপ। অথবা মোবাইলে, যাদের মোবাইল আছে, মোবাইলে প্লে স্টোরে যাবা, প্লে স্টোর, প্লে স্টোরে গিয়ে সেখানে সার্চ দিবা উৎকর্ষ লেখে, উৎকর্ষ। তখন তুমি সেখান থেকে একটা মোবাইল অ্যাপ পাবা, অ্যাপ। ওই মোবাইল অ্যাপেও তুমি ক্লাস করতে পারবা।
ওকে, আপাতত পুরোটাই করো, সমস্যা নাই। দেখো, ভাববাচক বিশেষ্য এটা একটু গুরুত্ব দিয়ে বুঝাবো এবং গুণবাচক বিশেষ্য দুটো একটু বেশি গুরুত্ব দিয়ে বুঝাবো, কারণ এতে তোমাদের সমস্যা হয়। গুণবাচক বিশেষ্যতে প্রথমে আসো। গুণবাচক বিশেষ্য মানে হচ্ছে কোনো কিছুর গুণ প্রকাশ পাবে। কোনো কিছুর গুণ যদি কোনো পদার্থের বা কোনো বস্তুর দোষ অথবা গুণ প্রকাশ পায়, তখন তাকে আমরা বলবো হচ্ছে গুণবাচক বিশেষ্য। শুধু গুণ না, দোষও প্রকাশ পেতে পারে। তাহলে গুণ অথবা দোষ প্রকাশ পায় কি বলে? বিশেষ্য। এবং কি কি বিশেষ্য? গুণবাচক বিশেষ্য। যেমন যেমন ধরো, আচ্ছা, ভদ্রলোকের ভাষায় বলা হচ্ছে যে বিশেষ্য পদ দ্বারা কোনো বস্তুর দোষ অথবা গুণের নাম বোঝায় তাকে বলা হয় গুণবাচক বিশেষ্য। ওকে, বুঝলাম। তারুণ্য, ভাই তারুণ্য জিনিসটা কি দেখো। তারুণ্য হচ্ছে তরুণদের একটা গুণ। তরুণের গুণকে বলা হয় তারুণ্য। ভাইয়া, এই যে মিষ্টিত্ব, মিষ্টিত্ব কি জিনিস? আরে মিষ্টির একটা গুণ হচ্ছে মিষ্টিত্ব। মিষ্টির গুণ হচ্ছে মিষ্টিত্ব। ভাইয়া, তারল্য কি জিনিস? তরল আছে না, তরল, এই তরলের গুণরে বলা হয় তারল্য। ভাই, তিক্ততা কি জিনিস? এই যে তিক্ত আছে না, তিক্ত মানে হচ্ছে তোমার কোনো কিছু তিতা লাগে, ওই তিতার একটা গুণের নাম হচ্ছে তিক্ততা। অর্থাৎ এগুলা প্রত্যেকটাই কোনো গুণের নাম প্রকাশ করবে, হ্যাঁ। আর দেখো, তরুণ, মিষ্টি, তরল, তিক্ত, এগুলা হচ্ছে সবগুলা মূলত অ্যাডজেক্টিভ। এগুলা হলো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ থেকে এগুলা হয়ে গেছে নাউন। আমি তোমাকে একটু পরে একটা শর্টকাট বুঝাবো, তখন ইনশাআল্লাহ তোমার কাছে ক্লিয়ার হবে। তাহলে যেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ছিল, ওই অ্যাডজেক্টিভের গুণগুলারে আবার কি বলে? অ্যাডজেক্টিভ নিজে তো একটা গুণ, মিষ্টি নিজে তো একটা গুণ, বাট মিষ্টির আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে মিষ্টিত্ব। হ্যাঁ, মিষ্টত্ব, তখন ওটাকে আবার বলা হচ্ছে কি? বিশেষ্য। কি বিশেষ্য? এই যে গুণবাচক বিশেষ্য। এটুকু মনে রাখা যাবে তো? ইনশাল্লাহ যাবে। আচ্ছা, এখন তোমার আমি একটা শর্টকাট বলে দেই ভাই। দেখো, যে তুমি গুণবাচক বিশেষ্য চিনবা কেমনে? চিনার সহজ উপায়, যদি কোনো শব্দের শেষে তুমি তয় আকার, কোনো শব্দের শেষে জ ফালা, কোনো শব্দের শেষে রেফ, অথবা কোনো শব্দের শেষে হচ্ছে তয়ে ব লেখা দেখো, তাহলে সেটা হয়ে যাবে। তোমার চোখ বন্ধ করে তুমি দিবা গুণবাচক বিশেষ্য। এটা তোমার সারা জীবন কাজে লাগবে, সারা জীবন। গুণবাচক বিশেষ্য চেনার উপায় হচ্ছে কোনো শব্দের শেষে তুমি যদি তয়ে আকার, তো হচ্ছে জফালা, রেফ কিংবা তয়ে ব পাও, তখন সেটাকে তুমি কি দিবা? গুণবাচক বিশেষ্য দিবা। যেমন তাহলে আমি যদি বলি ভাইয়া সহযোগিতা, সহযোগিতা, হ্যাঁ, এই সহযোগিতা শব্দটাই কিন্তু একটা কি? গুণবাচক বিশেষ্য। তারপর আমি যদি লিখি ভাইয়া প্রতিযোগিতা, প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা শব্দটাও কিন্তু একটা গুণবাচক বিশেষ্য। আমি যদি বলি ভাইয়া বার্ধক্য, আমি যদি বলি বার্ধক্য, এটা কি হবে ভাইয়া? বার্ধক্য, ভাই এটা একটা বিশেষ্য। কি বিশেষ্য? গুণবাচক বিশেষ্য। আমি যদি ধরো তোমাকে বললাম মন্ত্রিত্ব, হ্যাঁ, মন্ত্রিত্ব, ভাই মন্ত্রিত্ব একটা বিশেষ্য। কি বিশেষ্য? গুণবাচক বিশেষ্য। শেষে তয়ে ব জফালা বা মাধুর্য, ধরো আমি লিখলাম হচ্ছে মাধুর্য, এই মাধুর্য শব্দটা নিজেও একটা কি? বিশেষ্য। এটা কিন্তু অনেকে বিশেষণ বলে উল্টাপাল্টা করে, বাট এটা বিশেষণ নয়, এটা হচ্ছে বিশেষ্য। ভাই, সমষ্টিবাচক শব্দ কি সর্বদা বহুবচন হয়? বাংলা এবং ইংরেজিতে এটা নিয়ে অনেক বিস্তর সমস্যা আছে। ইংরেজিতে যেমন সমস্যা আছে যে ওই এম ইজ আর একটা ব্যাপার আছে, যে যদি এটা বহু বচন হয় তাহলে আর হবে, যেমন পিপল আর হয়, তাই না? তো বাংলার ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা নাই। তুমি মানুষও বলতে পারো, মানুষেরাও বলতে পারো, দুটাই সেম জিনিস। তো বাংলাতে সাধারণ অর্থে এগুলাকে বহু বচনে ধরা হয়। যেমন মানুষ বললে একের ওই তোমার হচ্ছে, সরি, সেনাবাহিনী বললে, ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেই দুটো জিনিস ইংরেজির ক্ষেত্রে আর কি। ইংরেজির ক্ষেত্রে আমরা দেখি যে কালেকটিভ নাউন দুটো জিনিস, তাই না? এটা কালেকটিভ নাউন, এটা হচ্ছে কমন নাউন। কমন নাউন, কালেকটিভ নাউনকে কি বলা হয়? তোমার দা আর্মি, দা আর্মি ইজ দেওয়া হয়, তাই না? আর কমন নাউনে মনে করা হচ্ছে পিপল, পিপল আর দেওয়া হয়। তো এই ঝামেলাটা আসলে বাংলায় নাই, এইটা বাংলায় নাই, এই ঝামেলা হচ্ছে বাংলায় নাই। ওটা কি এক বচন না বহু বচন, এই ধরনের প্রশ্ন বাংলায় কখনো আসে না। যেমন ধরো আমি যদি বলি মানুষ, মানুষ মরণশীল, এটা বাংলা পড়লেই বোঝা যায় মানুষ মরণশীল। তো একটা মানুষের কথা বলছে না, পৃথিবীর সব মানুষ, মানুষ মরণশীল। তো বাংলাতে এটা হচ্ছে দেখে বোঝা যায়, কিন্তু ইংরেজিতে ব্যাপারটা বোঝা একটু কঠিন। বাংলাতে এই ধরনের কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকটা দেখো ভাববাচক বিশেষ্য, এটাও খুব গুরুত্বপূর্ণ ভাইয়া। ভাববাচক বিশেষ্য মানে দেখো, ভাববাচক বিশেষ্যটা তৈরি হয় কি থেকে জানো? ক্রিয়া থেকে তৈরি হয়। দেখো, প্রথমে একটা ক্রিয়া থাকবে, এরপরে ওই ক্রিয়ার
ওই ক্রিয়ার ভাবকে বুঝাবে। ওই ক্রিয়ার ভাবকে বুঝাবে, অর্থাৎ ক্রিয়াকে নয় ক্রিয়ার ভাবকে বুঝাবে। ক্রিয়াকে নয় ক্রিয়ার ভাবকে বুঝাবে। যেমন দেখো, আমি যদি বলি হচ্ছে দেখ, তাই না, এটা হচ্ছে একটা ক্রিয়া। কিন্তু দেখ থেকে আমি যদি বলি তোমার হচ্ছে সংস্কৃত দিয়ে একটু বুঝাই তাহলে তোমার কাছে সহজ হবে। দেখো দৃশ্য, হ্যাঁ দৃশ্য শব্দের অর্থ হচ্ছে দেখা, এটা হচ্ছে একটা ভার্ব। বাট এই দৃশ্য থেকে হয় কি জানো, দর্শন, অর্থাৎ দেখার যে কাজ তাকে বলা হয় দর্শন। তারপরে দেখো সংস্কৃত একটা শব্দ হচ্ছে শ্রু, এই শ্রু হচ্ছে একটা ভার্ব, এই শ্রু থেকে হয় হচ্ছে শ্রবণ, তখন সেটা হয়ে গেছে নাউন। এরপরে দেখো ভোজ, এই ভোজ শব্দ হচ্ছে একটা ভার্ব, এই ভোজ করলে সেটা হয়ে যায় হচ্ছে ভোজন, এই ভোজনটা হইলো নাউন। এরপরে মনে করা হচ্ছে ক্রি, ক্রি হচ্ছে একটা ভার্ব, ক্রি থেকে হয় হচ্ছে কাজ, কাজ হইলো নাউন। এগুলো হচ্ছে সংস্কৃতের হিসাব। তখন বাংলা হিসেবে একটু তোমরা বুঝাই দেয়। বাংলায় দেখো দেখ, এইটা হইলো একটা ক্রিয়া। ওই দেখ থেকে যখন আমি বলবো দেখা, তখন সেটা একটা ক্রিয়ার কি হয়ে গেছে, কাজ হয়ে গেছে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে নাউন। তাহলে দেখো কর, কর মানে হচ্ছে কাজ করে, এটা হচ্ছে ভার্ব। আর কর থেকে যখন আমি বলবো হচ্ছে করা, তখন সেটা হয়ে যাবে হচ্ছে নাউন। এরপরে মনে করা হচ্ছে আমরা বললাম এরকম আরো উদাহরণ এখানে দেওয়া আছে, ধরো হচ্ছে শোন, হ্যাঁ তোমার কাছে এটা নতুন লাগতে পারে বাট শুনে রাখো, শোন এটা হইতেছে ভাই একটা ভার্ব। কিন্তু শোন থেকে যখন আমি বলবো হচ্ছে শোনা, তখন সেটা মেইনলি হয়ে যায় হচ্ছে নাউন। এই জিনিসটা একটু, এই জিনিসটা একটু তুমি এতদিন তো জানতে ভাই দেখা তো একটা ভার্ব, তাই না? হ্যাঁ দেখা ভার্ব ঠিক আছে, কিন্তু মূল ভাবটা হচ্ছে দেখ। হ্যাঁ দেখো এখন আমি একটা বাক্য দেখে উদাহরণ দেই। যখন আমি বললাম আমার দেখা সব থেকে ভালো ছেলে তুমি, তাহলে এই জায়গায় কিন্তু এইটা আর ভার্ব না, এটা হয়ে গেছে জানো, নাউন হয়ে গেছে। আমার দেখা সব থেকে ভালো ছেলে তুমি, এটা তখন হয়ে গেছে কি, এটা তখন হয়ে গেছে তোমার নাউন। এই কনসেপ্টটা আশা করি তোমরা বুঝতে পারছো। আবার দেখ একই শব্দ কিন্তু বিভিন্ন রকম অর্থে ব্যবহৃত হতে পারে। এই দেখা শব্দ কিন্তু নাউনও হইতে পারে, দেখা শব্দ বিশেষণও হইতে পারে, দেখা শব্দ আবার ক্রিয়াও হতে পারে। হ্যাঁ এইটা বলা বুঝছো কিনা? এপাশে দেখো গমন, যাওয়ার যে ক্রিয়ার যে রূপ হচ্ছে যে বিশেষ্য পদ দ্বারা ক্রিয়ার ভাবকে বোঝায়, ক্রিয়া না ক্রিয়ার ভাবকে। দেখো হাঁটন, হাঁটন, তা হাঁটা থেকে হাঁট, এই যে আমরা বলি না হাঁট, মানে হাঁটতে বলতে সেখানে হচ্ছে হাঁটন। তাই এই যে সহজ কথা বললে, এই যে আমরা ওয়াকিং ইজ ইংরেজিতে লিখি না ভাইয়া, ওয়াকিং ইজ মনে করে হচ্ছে হেল্পফুল, ওয়ার্কিং ইজ হেল্পফুল। তাহলে দেখো তো এই যে ওয়াকিং মানে কি এখানে, এটা কি হচ্ছে তোমার ক্রিয়া আছে এখানে, এটা কি ভার্ব? না এটা তো ভার্ব না, এটা হচ্ছে জিরান্ড। এটা কি ভাই, এটা হচ্ছে জিরান্ড। তো জিরান্ড মানে কি রে, জিরান্ড মানে নাউন না, জিরান্ড এক ধরনের নাউন। এইটার নামই হইতেছে ভাই তোমার ভাববাচক বিশেষ্য। তো এই ওয়াকিং মানে হচ্ছে হাঁটা না, হাঁটন শরীরের জন্য ভালো। তো ইটিং মানে হচ্ছে তুমি কিছু খাচ্ছ, খাওয়া, ওটা তখন হয়ে গেল তোমার কি, ক্রিয়া থেকে হয়ে গেছে ভার্ব। এটা দেখো দর্শন, দর্শন মানে দেখা, দেখার কাজ, ওটাকে বলা হয় দর্শন। সিইং যেটা, এটা হচ্ছে সিইং। দর্শন মানে হচ্ছে ইংরেজিতে যেটাকে আমরা বলি হচ্ছে সিইং, হ্যাঁ। ভোজন মানে ইংরেজিতে বলি হচ্ছে আমরা ইটিং। এই দেখা মানে হচ্ছে সিইং, সিনা, সিইং। এই যে তোমার হচ্ছে শোনা, এটা আমরা ইংরেজিতে বলি হচ্ছে হেয়ারিং। তো এই যে যেগুলো হচ্ছে তোমার মূলত ক্রিয়া থেকেই উৎপন্ন বাট ক্রিয়া নয়, ক্রিয়া থেকেই উৎপন্ন বাট সরাসরি ক্রিয়া নয়, সেগুলোকে আমরা বলবো হচ্ছে ভাববাচক বিশেষ্য। এই কয়টা এক্সাম্পল মনে রাখা যাবে কিনা আমার একটু বলো। ইয়াস, এটাকে বলে ভার্বাল নাউন। এইটা আরেকটা নাম হচ্ছে ভার্বাল নাউন, এইটাই হইতেছে ভার্বাল নাউন। ভার্বাল নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোমার ভার্বাল নাউন আবার তিন প্রকার, তাই না? একটা হচ্ছে জিরান্ড, তারপর যে একটা হচ্ছে পার্টিসিপল, আর একটা আছে তোমার হচ্ছে ওই যে টু দিয়ে হয়, তাই না? ওকে, আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো। এটা খুব বেশি কঠিন না, মনে রাখা যাবে। আচ্ছা এখন দেখো বিশেষণ, এর বিশেষ্য শেষ। তাহলে বিশেষ্যতে আমরা কি কি পড়লাম সেটা একটু একবার সামারাইজ করি। বিশেষ্যতে আমরা দেখলাম ভাইয়া বিশেষ্য হলো কত প্রকার, বিশেষ্য হইলো 6 প্রকার।
কি কি প্রকারভেদ ভাইয়া? আমরা প্রথমে দেখলাম হচ্ছে নাম বিশেষ্য, বা অনেকে এটাকে বলতেছে সংজ্ঞাবাচক বিশেষ্য। কি বলতেছে? সংজ্ঞাবাচক বিশেষ্য। তার মানে এখানে কি বুঝাবে ভাইয়া? কোনো কিছু নামকে বুঝাবে, একটা জিনিসের নাম। এরপরে ভাইয়া আমরা তো দেখলাম হচ্ছে ছিল কি জাতিবাচক বিশেষ্য। তো জাতিবাচক বিশেষ্য সংজ্ঞা কিভাবে মনে রাখবো ভাইয়া? যা দিয়ে কোনো কিছু সাধারণ নাম প্রকাশ পায়। কিসের নাম? সাধারণ। সাধারণ নাম প্রকাশ পায় তাকে বলা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এরপরে ভাই আমরা দেখলাম হচ্ছে সমষ্টিবাচক ছিল, সমষ্টিবাচক। ভাই সমষ্টিবাচক বিশেষ্য কেমনে মনে রাখবো? অর্থাৎ অনেকগুলা বিশেষ্য একসঙ্গে হইলে তাদের সমষ্টি প্রকাশ পাইলে তাকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। ভাই এরপরে তো আমরা কি দেখলাম? সমষ্টিবাচক বিশেষ্যের পরে আমরা দেখলাম হচ্ছে আহ তোমার ভাববাচক বিশেষ্য। ধরো ভাববাচক বিশেষ্য, ভাববাচক। হ্যাঁ ভাই, ভাববাচক বিশেষ্য কেমন মনে রাখবা? ভাববাচক বিশেষ্য বলতে বোঝানো হবে হচ্ছে ক্রিয়ার ভাব। ভাব মানে হচ্ছে ক্রিয়ার ভাব, বা যেটাকে বলা হচ্ছে ভার্বাল নাউন। ভার্ব থেকে উৎপন্ন হচ্ছে ভার্বাল নাউন। এরপরে ভাইয়া আমরা আরো দেখলাম যে মনে করো গুণবাচক বিশেষ্য, তাই না? গুণবাচক। ভাই গুণবাচক বিশেষ্য বলতে এখানে কি প্রকাশ পাবে? এখানে হচ্ছে দোষ অথবা গুণ প্রকাশ পাবে। দোষ অথবা গুণ প্রকাশ পাবে, তাকে আমরা বললাম হচ্ছে তোমার গুণবাচক বিশেষ্য। এরপরে ভাই আমরা আরেকটা দেখছিলাম, সেটা হচ্ছে দ্রব্য, বা তুমি যদি এটাকে হচ্ছে বস্তুবাচক বলো কোনো সমস্যা নাই। দ্রব্য বা বস্তুবাচক, বা তুমি যদি বলো উপাদানবাচক, কিছু যায় আসে না। উপাদানবাচক বিশেষ্য কিভাবে বুঝবো? এখানে হয় কোনো কিছুর উপাদান অথবা কোনো কিছু উপকরণের নাম দেওয়া থাকবে, তখন সেটা হয়ে যাবে এই বিশেষ্য। এইটাই তোমার লিখিত তুমি যদি লিখতে পারো, এটা যদি তুমি লিখিত খাতায় লিখতে পারো, বানান যদি ভুল না যায়, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় ফুল মার্ক পাবা। ফুল মার্কস পাওয়া সম্ভব। প্রত্যেকটার জন্য দুইটা করে এক্সাম্পল দিবা। যেমন নামবাচক বিশেষ্য ভাই আমি বললাম হলো, মনে করো কি বলে, ধরো হচ্ছে লিখলাম রাফিউল। ধরো লিখলাম রাফিউল, আরেকটা লিখলাম মনে করে হচ্ছে একটা বইয়ের নাম লিখলাম, মনে হয় আমার পছন্দের একটা বই লিখি। আমার পছন্দের বইয়ের নাম হচ্ছে একটা, কোনটা, কোন বই আমার খুব ভালো লাগছিল, মনে করো সোনালী দুঃখ। হ্যাঁ, সোনালী দুঃখ, এটা আমার একটা পছন্দের বই, এই বইয়ের নাম লিখলা। তবে জাতিবাচক বিশেষ্যের ক্ষেত্রে তুমি ধরো লিখলাম মানুষ, অথবা ধরো লিখলা আরেকটা পাখি। দুটো এক্সাম্পল দিলা। এরপর ধর সমষ্টিবাচক বিশেষ্য, তুমি এখানে দিলা সেনাবাহিনী, যেটা আমার খুব ভালো লাগে, সেনাবাহিনী। এবং হচ্ছে তুমি আরেকটা দিলা মনে করা হচ্ছে সমিতি। ওকে, সমিতি। হ্যাঁ, ভাববাচক বিশেষ্য বলতে ভাব বুঝাচ্ছে। তুমি খুব সহজে এখানে একটা দিলা হচ্ছে দর্শন, আর একটা দিলা হলো গমন, কোনো কিছু যায় আসে না। গুণবাচক বিশেষ্যের ক্ষেত্রে তুমি মনে করো একটা লিখলা হচ্ছে ভাইয়া তারুণ্য, একটা তারুণ্য, আর একটা উদাহরণ তুমি দিলা মনে করো হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্য। হ্যাঁ, ধরো সৌন্দর্য। ওকে, এরপরে ভাই দ্রব্যবাচক। ধরো তুমি এখানে একটা দিলা হচ্ছে কলম, আর একটা দিলা মনে করো হচ্ছে চিনি। শেষ। তুমি এগুলো প্রত্যেকটা একটা করে সেগমেন্ট করো, এরকম না, এক একটা করে সেগমেন্টের প্রথমে এটা সংজ্ঞা লিখবা, লেখার একটা উদাহরণ দিবা। তাহলে ইনশাল্লাহ এখানে পাঁচের মধ্যে পাঁচ পাওয়া সম্ভব। বানান ভুল না গেলে পাঁচের মধ্যে পাঁচ পাবা। ধরো এখানে তুমি আরো লিখতে পারো শাহরিয়া লিখলা, ধরো শাহরিয়াও লিখলা, তোমার যা মন চায়। হ্যাঁ, শাহরিয়া, যা যে যার নাম তার নামটা ইউজ করলা, কোনো সমস্যা আছে? লেখা যাবে। এখন আমাকে তখন প্রশ্ন করছিলা সম্ভবত হচ্ছে, কে প্রশ্ন করছিল? জাবির প্রশ্ন করছিলা যে ভাইয়া তাহলে আমরা কি কোনটা লিখবো, আমরা কি হচ্ছে নির্ণয়করণ লিখবো নাকি এটা লিখবো? তোমার হাতে যদি সময় থাকে, তুমি যদি হাতের লেখা যদি সুন্দর হয়, তোমার যদি হচ্ছে বানান ভুল না যায়, তাহলে তুমি যেটা লিখতে পারো পাঁচের মধ্যে পাঁচ ইনশাল্লাহ পাবা। কোনো রিস্ক নাই। রিস্ক ছাড়া বানান ঠিক রাখতে পারলে এখানে ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের বিশেষ্য ক্লিয়ার, বিশেষ্য ঝামেলা শেষ। এখন দেখো বিশেষণ। ভাই বিশেষণ শব্দের অর্থ কি? একটা জিনিস মনে রাখো, বিশেষণ শব্দের অর্থ মানে হচ্ছে পাম। আমরা যেটাকে বলি ফ্লাটিং করা, সেইটা পাম দেয়া। এখন পাম ভালো হয়, খালো খারাপও হয়। দেখো এটা হচ্ছে আমাদের রহিম। রহিম, সে নিজে তো একটা বিশেষ্য, তাই না? রহিম হচ্ছে একটা বিশেষ্য। ওকে, তো রহিমকে আমি পাম দিছি, দেখো রহিম একটা ভালো ছেলে। এই যে পাম দিছি, যেই শব্দ দিয়ে পাম দেওয়া হয় ওই শব্দের নামই হচ্ছে বিশেষ্য। এবং সরি, ওই শব্দের নাম হচ্ছে বিশেষণ। তো বিশেষণ সে মেইনলি পাম দিতে পারে কাকে কাকে? সে পাম দিতে পারে হয় বিশেষ্যকে, হয় সে বিশেষ্যকে পাম দিবে, অথবা সে
সর্বনামকে পাম দিবে। তাহলে হয় সে বিশেষ্যকে পাম দিতে পারে না সর্বনামকে পাম দিতে পারে। এই ভাষা দেখো, গাড়িটি দ্রুত চলে, এটা একটু পরে আসবো আমরা। তাহলে সে বিশেষ্য বিশেষণ সর্বনাম, তাহলে সে বিশেষ্য এবং সর্বনামকে মেইনলি কি করে, পাম দেয়। সংজ্ঞাটা আসলে তাহলে কি হবে, ওটা এটা এটা এক্সাম্পল একটু পরে বলতেছে, এটা মজার একটা বিষয় আছে। দেখো বিশেষণ তাহলে কি আমরা বলতে পারি, যে পদ দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় বিশেষণ পদ বা বিশেষণ। যেমন এখানে দেওয়া আছে, যে পদ দ্বারা বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বলা হয় বিশেষণ। যেমন এপাশে লিখেছি, মনে করো যেমন কি, দেখি কে কাছে আছে, মনে করো হচ্ছে অপর্ণা, থেকে দেখা যাচ্ছে আর হচ্ছে অপর্ণা পরিশ্রমী মেয়ে, অপর্ণা পরিশ্রমী শিক্ষার্থী। ওকে, তাহলে এই জায়গায় দেখো অপর্ণা সম্পর্কে, এটা তো এই বাক্যের নাউন তাই না, এই বাক্যের নাউন, এই নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য কি দিছি, সে কেমন, সে হচ্ছে ভাইয়া পরিশ্রমী। কেমন, তুমি যদি হচ্ছে এই যে নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করো, কেমন, তুমি যদি নাউন দিয়ে কেমন কে প্রশ্ন করো, উত্তর পাইলে সেটা পাওয়া যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে বিশেষণ। বলে বিশেষণের কনসেপ্ট কি মাথায় আসছে কিনা? শাহরিয়া তুমি হচ্ছে আগের যে ওয়েবসাইট সেখানে ক্লাস করছো, বলো বুঝতে পেরেছো কিনা, বিশেষণের কনসেপ্ট কি বুঝা গেছে? হ্যাঁ বুঝা গেছে, ওকে ফাইন। এখন আসলে বিশেষণের প্রকারভেদ। আর বিশেষণের প্রকারভেদের মধ্যে আমরা দেখবো একটা আছে নাম বিশেষণ। তোমাদের আজকে একটা জিনিস শিখাই, এটা তোমার সাহায্যে মনে রাখবা। পৃথিবীতে যত শব্দ আছে, এই শব্দগুলোর মধ্যে, পৃথিবীতে যত শব্দ আছে, হ্যাঁ যত পদ আছে, মেইনলি দেখো পদ, পদকে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়। পদকে মেইনলি ভাগ করা হয় দুই ভাগে। একটাকে বলা হয় হচ্ছে নাম পদ, একটার নাম হলো নামপদ, আরেকটার নাম হচ্ছে ক্রিয়াপদ, আরেকটার নাম ক্রিয়াপদ। ক্রিয়াপদ মানে বুঝতে পারতেছো, ভার্ব। তাহলে যেটা ভার্ব সেটাকে বলা হয় ক্রিয়াপদ। আর এই ভার্ব ব্যতীত যত পদ আছে, ভার্ব বাদে, ভার্ব বাদে যা কিছু থাকবে সবগুলোকে বলা হচ্ছে নামপদ। ভার্ব বাদে যা কিছু থাকবে সবগুলোকে বলা হচ্ছে নামপদ। তাহলে নাম বিশেষণ মানে সে নাম পদকে কি করবে, বিশেষায়িত করবে, পাম দিবে। তাহলে নাম বিশেষণ বলতে আমরা বোঝানো হচ্ছে মেইনলি, মেইনলি বোঝানো হয় কি জানো, একটা হচ্ছে বিশেষ্য এবং সর্বনাম। তাহলে বিশেষ্য এবং সর্বনাম এই দুইটার সম্পর্কে যে এক্সট্রা তথ্য দেয় তাকে বলা হয় বিশেষণ। অর্থাৎ যে পদ দ্বারা, যে পদ দ্বারা বা যে বিশেষণ দ্বারা বিশেষ্য এবং সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় নাম বিশেষণ। তাহলে আমি যদি বলি, একটু আগে যে এক্সাম্পল দিছিলাম, এই যে পরিশ্রমী, এইটা কোন বিশেষণ হবে বলতো? এটা কি হচ্ছে ভাব বিশেষণ হবে? এটা কি ভাব বিশেষণ বলা যায়? সে যার সম্পর্কে এক্সট্রা তথ্য দিয়েছে সে কি নাউন অথবা প্রোনাউন? হ্যাঁ তোমরা জানো, ইয়েস ভাই, ইয়েস, এটা হচ্ছে ভাব বিশেষণ, ইয়েস। কারণ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অপর্ণা, অপর্ণা হচ্ছে একটা নাউন, অর্থাৎ সে হচ্ছে একটা বিশেষ্য। তাহলে বিশেষ্য সম্পর্কে যদি কেউ তথ্য দেয় তখন সেটাকে বলা হচ্ছে কি, নাম বিশেষণ। অথবা সর্বনাম সময় যদি বলে, আমি বললাম মনে করে হচ্ছে অপর্ণার কথা, আবার পরবর্তীতে বললাম যে সে ধরো ভালো গান গায়, সে ভালো, বা হচ্ছে আরো লিখি সহজ করে, যে সে ভালো মেয়ে, লিখলাম সাপোজ। তাহলে সে কেমন মেয়ে, ভালো মেয়ে, এই ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভ ঠিক আছে, সে কার সূত্রে ব্যবহৃত হইলো, সে, সে হচ্ছে একটা সর্বনাম, সে সর্বনাম। তার সর্বনাম থেকে যে অ্যাডজেক্টিভ উৎপন্ন হয় সেটাকে আমরা বলতে পারি নাম বিশেষণ। তার মানে এই যে ভালো, এইটা হচ্ছে ভাই নাম বিশেষণ। তার নাম বিশেষণ ব্যাপারটা সম্পর্কিত দুটা জিনিসের সঙ্গে, একটা হচ্ছে বিশেষ্য পদ, একটা হচ্ছে সর্বনাম পদের সঙ্গে। এখন নাম বিশেষণের বাহিরে যা কিছু আছে সব হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণের বাইরে যা কিছু আছে সবগুলোকে বলা হয় ভাব বিশেষণ। দেখো ভাব বিশেষণের প্রকারভেদ লিখে দিচ্ছি। ভাই ভাব বিশেষণ কত প্রকার? ভাব বিশেষণ হচ্ছে এক, দুই, তিন, চার, চার প্রকার। কি কি ভাই এগুলা? একটাকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ, হ্যাঁ দেখো ক্রিয়া বিশেষণ, তার মানে ক্রিয়াপদকে সে পাম দেয়। এরপরে হচ্ছে ভাইয়া অব্যয় বিশেষণ, যে অব্যয় পদকে পাম দেয়, পাম, এটাই হচ্ছে বিশেষণ। এরপরে দেখো বলা হচ্ছে আরেকটা দ্বারা কি, অব্যয় বিশেষণের পরে এরপর মনে হচ্ছে বাক্যের বিশেষণ থাকতে পারে। কিসের বিশেষণ? বাক্যের বিশেষণ। একটা বাক্যে কেউ সোজা পাম দেয়া যায়। এরপর আবার কি থাকতে পারে ভাইয়া, বিশেষণের বিশেষণ থাকতে পারে, বিশেষণের বিশেষণও থাকতে পারে।
দেখো এখানে আমরা দেখছি বিশেষ্য এবং সর্বনাম, আর এখানে কিন্তু এই বিশেষ্য সর্বনামের কোনো কথাই নাই। বিশেষ্য ও সর্বনাম বাকি রেখে যেগুলো হয় সেগুলো বলা হয় ভাব বিশেষণ। সংজ্ঞা কিভাবে লিখবা? সংজ্ঞা লিখবা যে বিশেষ্য এবং সর্বনাম পদ ব্যতি রেখে অন্যান্য পদ সম্পর্কে যে তথ্য, মানে যে পদ অন্যান্য পদের কি বলা যায়, তোমার অবস্থা, পরিমাণ, দোষ, গুণ ইত্যাদি প্রকাশ পায়, তাকে প্রকাশ করে, তাকে বলা হয় ভাব বিশেষণ। চিন্তা করো না এগুলো পরীক্ষার খাতায় কিভাবে গোছায় লিখবা, সেটাও স্লাইডে দেওয়া আছে। আমার কথাগুলো জাস্ট বোঝো, বাকিগুলো স্লাইড থেকে ইনশাল্লাহ বুঝাই দেবো। এখন তার ভাই ক্রিয়া বিশেষণ কেমনে বুঝবো? দেখো ক্রিয়া বিশেষণ তোমার একটা বুঝায় একটু। আচ্ছা, আচ্ছা, ক্রিয়া বিশেষণে যাওয়ার আগে নাম বিশেষণ কত প্রকার? তো নাম বিশেষণের তো সংজ্ঞা দেখছো, নাম বিশেষণের প্রকারভেদ দেখা লাগবে না? ওপাশে তো প্রকারভেদ দেখতেছো। তার নাম বিশেষণ কত প্রকার? নাম বিশেষণ অনেকগুলা প্রকার, মুখস্থ রাখতে গেলে মাথা খারাপ হইতে পারে। এই যে দেখো নাম বিশেষণ, নাম বিশেষণ হচ্ছে ভাই 9 প্রকার। একটা হচ্ছে বর্ণবাচক বিশেষণ। বর্ণবাচক মানে হচ্ছে যেখানে তুমি কালার পাবা, কালার। তারপর হচ্ছে গুণবাচক বিশেষণ, দেখো চালাক ছেলে, ঠান্ডা পানি, ভালো মানুষ। অবস্থাবাচক বিশেষণ, চলন্ত ট্রেন কি অবস্থায় আছে? চলন্ত অবস্থায় আছে। ক্রমবাচক, 1 2, 1 টাকা, 8 দিন ইত্যাদি। পূরণবাচক মানে হচ্ছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এরকম। পরিমাণবাচক মানে আধা কেজি চাল, অনেক লোক। উপাদানবাচক এই যে কেমন মাটি, বেলে মাটি, পাথুরে মূর্তি। প্রশ্নবাচক বিশেষণটা কেমন? কেমন গান, এই যে কেমনের প্রশ্ন করা হয়েছে। কতক্ষণ সময়, এটা হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। নির্দিষ্টতাবাচক বিশেষণ, এই দিনে, যে এই, সেই সময়, এগুলা হচ্ছে ভাইয়া নামবাচক বিশেষণ। এটা মনে রাখা একটু টাফ, মানে অনেকগুলো আছে তো। ঠান্ডা পানি কি অবস্থাবাচক বিশেষণ হবে না? এই মজার কথা বলেছো। না, ঠান্ডা পানি এটা এটা কেমনে কি জন্য লিখছি? আমরা হচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ে, হ্যাঁ, নবম দশম শ্রেণীর বইয়ে যেভাবে পেয়েছি সেভাবে তোমাকে পড়াচ্ছি। তুমি বলতে পারো ভাই ঠান্ডা পানি, এ তো পানির অবস্থা প্রকাশ করছে, তাই না? না, পানির অবস্থা প্রকাশ করছে বটে, বাট এটা হচ্ছে গুণবাচক বিশেষণের মধ্যে রাখতে হবে। কেন রাখতে হবে এই প্রশ্নের উত্তর বইয়ে কেউ দেয় নাই। এবং যিনি এই বইটা লিখছেন তার নাম হচ্ছে অধ্যাপক তারিক মঞ্জুর। অধ্যাপক তারিক মঞ্জুর স্যার, তিনি ঢাকা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের প্রফেসর। ওনার সঙ্গে আমার প্রতিদিন দেখা হয়, আমার সরাসরি টিচার। আমি ওনাকে জিজ্ঞেস করছি, উনি আমাকে কোনো উত্তর দেয় নাই। তাহলে এখন আমি তোমাকে কেমনে বলবো? তুমি এখান থেকে জাস্ট কি করবা, একটু কষ্ট করে মনে রাখতে হবে। দু চার একটা করে এক্সাম্পল মনে রাখলেও হবে, কোনো সমস্যা নেই। এখন আমরা হচ্ছে ভাব বিশেষণে যাব। ভাব বিশেষণের প্রকারভেদ দেখলাম, প্রথমে আমরা দেখবো ভাব বিশেষণের মধ্যে হচ্ছে ক্রিয়া বিশেষণ, তাই না? ভাব বিশেষণে একটা প্রকারভেদ দেখলাম, ক্রিয়া বিশেষণ। দেখো এটা গুরুত্বপূর্ণ, ক্রিয়া বিশেষণ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ ক্রিয়া বিশেষণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বলে নিচের একটা হচ্ছে তো অনুচ্ছেদ দিয়ে ওখান থেকে ক্রিয়া বিশেষণ খুঁজে বের করতে বলে। ওখান থেকে ক্রিয়া বিশেষণ খুঁজে বের করতে বলে, সো এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে শনাক্তকরণের জন্য ইম্পর্টেন্ট। ক্রিয়া বিশেষণ বলতে দেখো ক্রিয়াপদকে, ক্রিয়াপদকে পাম দিলে, পাম দিলে সেটা হয়ে যায় হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ। সহজ কথা, যে বিশেষণ ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। আমি যে প্রথম দিকে একটা এক্সাম্পল দিয়েছিলাম এখানে, এখন তাকাও দেখো। এই যে বলছি গাড়িটি দ্রুত চলে, ভাই এখানে দেখো তো, এই যে দ্রুত শব্দ যেটা দেওয়া আছে, এই দ্রুত শব্দটার সঙ্গে গাড়ির সম্পর্ক আছে না চলার সম্পর্ক আছে? এই দ্রুত কি গাড়িটি দ্রুত নাকি চলে দ্রুত? তোমরা আমাকে উত্তর দাও, যে ওই দ্রুত শব্দটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে মেইনলি একটা বিশেষণ। এটা তো আমাদের কোনো সমস্যা নাই, হচ্ছে বিশেষণ। কিন্তু প্রশ্ন হইলো সে কি নাম বিশেষণ, সে কি নাম বিশেষণ, নাকি সে হচ্ছে ভাব বিশেষণ? আর ভাব বিশেষণ হইলেও সে কি ক্রিয়া বিশেষণ কিনা, সে কি ক্রিয়া বিশেষণ কিনা, উত্তর দাও। দেখো এখানে কিন্তু এই দ্রুত, এটা কার সঙ্গে সম্পর্কিত? চলার সঙ্গে সম্পর্কিত। কেমন চলে? দ্রুত চলে। তাহলে ক্রিয়াপদের সঙ্গে যদি সম্পর্কিত হয়, ক্রিয়াকে পাম দিল, তো আর এই যে নাম বিশেষণ হওয়ার সুযোগ নাই। কারণ নাম বিশেষণ হয়ে গেলে এই গাড়ির সম্পর্কিত তথ্য দেয় রাখতো, গাড়ির সম্পর্কিত তথ্য দেয় নাই। সো আমরা এতটুকু বুঝলাম যে এই দ্রুতটা হচ্ছে ক্রিয়ার সাথে সম্পর্কিত, তার মানে হচ্ছে ভাববাচক বিশেষণ হবে। ভাববাচক বিশেষণের মধ্যে আবার স্পেসিফিক করে বলতে গেলে কি, এই যে চলে এটা একটা ক্রিয়া, চলে হচ্ছে ক্রিয়া, কেমন চলে যে তথ্য দিচ্ছে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। অর্থাৎ যে গাড়িটি দ্রুত চলে এর নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ। সেম এইভাবে যদি আমি হচ্ছে বলি, যে মনে করা হচ্ছে দ্রুত, বাতাস দ্রুত বয়। ধর আমি বললাম বাতাস দ্রুত
বয় বা বইছে। তাহলে বাতাসের সঙ্গে কিন্তু জোরের কোনো সম্পর্ক নাই। এই যে বর সঙ্গে জোরের সম্পর্ক, এই যে বয় এটা হচ্ছে ভার্ব, তার সঙ্গে দ্রুত সম্পর্ক। হ্যাঁ, তারপর ধর আমি বললাম গাড়িটি ধীরে চলে, আমি বললাম হচ্ছে গাড়িটি ধীরে চলে। তাহলে এই যে ধীরের সম্পর্ক কার সঙ্গে, চলের সঙ্গে, গাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নাই, তখন এটা হয়ে যাবে হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ। অর্থাৎ ক্রিয়া সম্পর্কে এক্সট্রা তথ্য দিলে তার নাম ক্রিয়া বিশেষণ, ক্রিয়া সম্পর্কে এক্সট্রা কোনো তথ্য দিলে তার নাম ক্রিয়া বিশেষণ, ক্রিয়া সম্পর্কে এক্সট্রা তথ্য দিলে তার নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ। বলে এইটুকু বুঝছো কিনা ক্রিয়া বিশেষণ সম্পর্কে? এই লাইনটুকু মনে রাখলে ক্রিয়া বিশেষণ ক্লিয়ার, এবং পরীক্ষায় কিন্তু তোমার এখান থেকে ওই যে শনাক্তকরণ তুমি অ্যান্সার করতে পারো। ক্রিয়া বিশেষণ ক্লিয়ার কিনা বলো? ক্রিয়া সম্পর্কে এক্সট্রা তথ্য দিলেই ক্রিয়া বিশেষণ, ক্রিয়া সম্পর্কে এক্সট্রা তথ্য দিলেই ক্রিয়া বিশেষণ। ওকে। হাই হাই, তাহিয়া সোনালী দুঃখ বইয়ের ইয়েও দিয়ে দিছো, প্রচ্ছদও দিয়ে দিছো। হ্যাঁ, এই বইটা আমার খুব পছন্দ, এই বই দিয়ে আমার উপন্যাসের যাত্রা শুরু আর কি, উপন্যাস পড়ার। কিছুটা বুঝছে, আরে সহজ, বুঝবা না কেন? ক্রিয়া সম্পর্কে এক্সট্রা তথ্য দিয়ে তাকে ক্রিয়া বিশেষণ বলা হয়। ক্রিয়া বিশেষণের পরে দেখো আমরা বলেছিলাম হচ্ছে অব্যয়ের বিশেষণ। কি বলেছিলাম ভাইয়া? অব্যয়ের বিশেষণ। অব্যয়ের বিশেষণ ব্যাপারটা খুবই সহজ, অব্যয় বিশেষণটা খুবই সহজ। এটা পৃথিবীতে বাংলায় মাত্র একটা এক্সাম্পল আছে। তো তুমি নিজের ভাষায় লিখবা, যে বিশেষণ দিয়ে অব্যয়ের, বা যে বিশেষণ অব্যয়ের দোষ গুণ সংখ্যা, দোষ গুণ, তারপর হচ্ছে সংখ্যা অথবা অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় অব্যয়ের বিশেষণ। লিখে তুমি একটা এক্সাম্পল দিবা, যেমন, যেমন হচ্ছে মাত্র একটাই, সেটা হইতেছে দেখো, এই যে ধিক তারে শতধিক, নির্লজ্জ যে জন। হ্যাঁ, নির্লজ্জ যে জন, উদাহরণ একটাই। এই যে ধিক যেটা আছে এটা হচ্ছে তোমার অব্যয় বিশেষণ। যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন একটা এক্সাম্পল তুমি ইনশাল্লাহ দেখতে পাবা। আরে না, এত প্রকারভেদ বড় না, সহজ। অব্যয় বিশেষণ শেষ। এরপরে ভাই আপনি তো বললেন যে বাক্যের বিশেষণ হইতে পারে, তবে ওটা তো বোঝাই যাচ্ছে বাক্যের বিশেষণ কি হইতে পারে, সে বাক্য সম্পর্কে এক্সট্রা তথ্য দিবে। বাক্যের বিশেষণ, ভাই বাক্যের বিশেষণ কি জিনিস, সংজ্ঞা কিভাবে লিখবা, যে যে বিশেষণ পদ দ্বারা বাক্যের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় বাক্যের বিশেষণ। যেমন দেখো আমি বলি, যেমন হচ্ছে ধরো বললাম প্রথমত তোমাকে ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, প্রথমত তোমাকে ভালো করে পড়তে হবে। দেখো এই বাক্যে এই যে শুরুতে একটা শব্দ আছে না প্রথমত, এই শব্দটার নাম হচ্ছে বাক্যের বিশেষণ। অর্থাৎ বাক্যের পূর্বে কোনো শব্দ যদি এক্সট্রা করে বসে সেকে বলা হয় বাক্যের বিশেষণ। তাই এভাবে আমি যদি একটা এক্সাম্পল দেই, যে প্রধানত, প্রধানত আমাদের সকলের, ধর আমি বললাম মাথা খারাপ, মাথা খারাপ। তাহলে এই জায়গায় এই যে প্রধানত যে দেওয়া আছে এইটা হয়ে গেল ভাইয়া বাক্যের বিশেষণ। তাহলে বাক্যের বিশেষণ বলতে বাক্যের শুরুতে যে অংশটা থাকে সেটাকে বলা হয় বাক্যের বিশেষণ। ওকে। আচ্ছা, এরপরে ভাই আরেকটা বলছিলাম আপনি, সেটা হলো বিশেষণের বিশেষণ। এইটা হচ্ছে চরম মজা, বিশেষণের বিশেষণ, তাই না? বিশেষণের বিশেষণ, ভাই এটা কেমন মজা? মজাটা হচ্ছে এমন, বিশেষণের বিশেষণ মানে হচ্ছে সংজ্ঞাটা তুমি ঠিকই ভাবে লিখবা, যে বিশেষণ পদ দ্বারা বিশেষণকেই বিশেষিত করা হয়, বা বিশেষণ, যে বিশেষণ পদ দ্বারা বিশেষণের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় বিশেষণের বিশেষণ। যেমন আমি একটা শর্টকাট বলে দেই তোমারে, বিশেষণের বিশেষণ মানে হচ্ছে পামের উপর পাম, পামের উপর পাম, যদিও পাম তবু আরাম, এই টাইপের আর কি। ধরো আমি বললাম রহিম মেধাবী ছেলে, রহিম মেধাবী ছেলে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই জায়গায় মেধাবী এটা হচ্ছে একটা বিশেষণ, কারণ কেমন ছেলে, মেধাবী ছেলে, তাই না? মেধাবী ছেলে অ্যাডজেক্টিভ। কিন্তু না, তোমার পেট ভরা নাই,
তুমি আমি বলছো যে রহিম অতি মেধাবী ছেলে। দেখো এখানে কিন্তু অলরেডি একবার তুমি একটা বিশেষণ দিছো, অ্যাডজেক্টিভ ওয়ান এখানে আছেই। আবার কেমন মেধাবী, অতি মেধাবী, এখানে আবার একটা অ্যাডজেক্টিভ টু চলে আসছে। এই যে 2 নম্বর অ্যাডজেক্টিভে বলা হয় কি বিশেষণের বিশেষণ। তার মানে এই এই জিনিসটা করছে কি, এই মেধাবী সম্পর্কে একসাথে দিয়েছে, কেমন মেধাবী, অতি মেধাবী। তারা যখন 2টা বা 3টা অ্যাডজেক্টিভ থাকবে, তখন এই সামনের গুলাকে আমরা কি বলবো, বিশেষণে বিশেষণ বলবো। সংজ্ঞা তুমি তোমার নিজের মধ্যে করে দিতে পারো, কোনো সমস্যা নাই, নিজের ভাষায় লিখবা। বাট তুমি বিশেষণে বিশেষণ চিনেছো কিনা, এইটা হলো বড় কথা। এবং আমার বিশ্বাস তুমি চিনেছো। হ্যাঁ, গল্প পড়ে তুমি যখন আদিব, তুমি যখন হচ্ছে কোনো গল্প পড়ে শেষে গিয়ে মনে হয় যে লেখক চাইলে অনেক দিকে নিয়ে যেতে পারেন, বা তোমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, আকাঙ্ক্ষা থেকে যায়, তার মানে ওই লেখক সফল। ওই লেখক তোমার মনের মধ্যে সম্পূর্ণ ঘটনাটাকে ফুটে উঠাইতে, মানে তুলতে সক্ষম হয়েছে তোমার চেতনা জগতে। এটাকে বাংলা সাহিত্য ভাষায় বলা হয়েছে অলৌকিক মায়ার জগৎ। একটা লেখক তখনই সফল হয় যখন তার পাঠকের মনের মধ্যে একটা অলৌকিক মায়ার জগৎ তৈরি করতে পারে। সো তাহলে তুমি যে লেখকের বইগুলা পড়ো, সেই লেখকগুলা মনে হয় সফল তার জায়গায়। বলা বিশেষণ বিশেষণ বুঝেছো কিনা আমার কথা? এবং আমার বিশ্বাস তোমরা ইনশাল্লাহ বুঝেছো। হিসাব ক্লিয়ার। এখন ভাই পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় আসলে উত্তর কেমনে লিখবো দেখো। আমি এটা হচ্ছে একবার রেডি একটা উত্তর দিচ্ছি তোমাকে। বিশেষণ পদ কাকে বলে, বিশেষণ পদ কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। পরীক্ষায় আসলে তুমি এই জায়গা থেকে এভাবে লিখবা যে কি, যে বিশেষণ পদ, এখানে দেওয়া আছে যে বিশেষ পদ যেসব শব্দ দিয়ে সাধারণত বিশেষ সর্বনামের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ বলা হয়। বিশেষণ পদ মূলত 2 প্রকার, একটা হচ্ছে নাম বিশেষণ, একটা হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণ কাকে বলে, যে বিশেষণ পদ দ্বারা কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করা হয় তাকে বিশেষণ নাম বিশেষণ বলে। বলে এখান থেকে তুমি এক্সাম্পল দাও। এরপরে ভাব বিশেষণ দেখো। ভাব বিশেষণ সম্পর্কে এখানে খুব বেশি কিছু বলা হয় নাই, তার ছোট্ট করে একটু বলে দেওয়া আছে। তুমি চাইলে এই যে ভাব বিশেষণের মধ্যে ওই 4টা প্রকারভেদ যেটা আছে, ওই 4টা প্রকারভেদ সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করবা। কোন 4টা? ওই যে আমরা দেখালাম তোমাকে, যে হচ্ছে ক্রিয়া বিশেষণ, এর মধ্যে তুমি ক্রিয়া বিশেষণকেও আলোচনা করবা, একটা উদাহরণ দিবা। তারপরে তুমি এখানে হচ্ছে অব্যয়ের বিশেষণ, এটাকে আলোচনা করবে, একটা এক্সাম্পল দিবা। এরপরে আমরা তোমাকে এখানে দেখালাম হচ্ছে বাক্যের বিশেষণ, বাক্যের বিশেষণ। আরেকটা আমরা দেখলাম শেষে হচ্ছে বিশেষণের বিশেষণ, তাই না? বিশেষণের বিশেষণ, এইটা আলোচনা করলে এখানে তুমি ফুল মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। বলো বিশেষণ থেকে এখন পারা যাবে কিনা। নির্ণয়করণের কথা বলি নাই আমি, আমি জাস্ট বলছি যে তুমি এটাকে সাজিয়ে রিটেন, যেটা বড় প্রশ্ন আকারে লিখতে পারবা কিনা। জাবির বলছে ভাইয়া আপনারা তো জিকে পড়াইছেন, কমন পড়ছে? মেডিকেল আমরা তো এগুলো বলি নাই। মেডিকেল ভর্তি পরীক্ষায়, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2025-এ উৎকর্ষ থেকে, উৎকর্ষ জিকে থেকে প্রশ্ন কমন পড়েছে 9 পিস। সরাসরি 9 পিস প্রশ্ন কমন পড়ছে। ক্লাস থেকে, কোথা থেকে? ক্লাস থেকে, তাও আবার ক্লাস নোট থেকে। দেখানোর সময় পাই নাই। হুবহু কমন 9 পিস, হুবহু কমন। আচ্ছা, তাহলে যদি বিশেষণ শেষ হয়ে যায়, এখন আমরা চলে আসবো হচ্ছে সর্বনামে। সর্বনামে তেমন বলা কিছু নাই, সহজ জিনিস, সর্বনাম ছোট জিনিস। সর্বনামের সংজ্ঞাটা হচ্ছে কি, যে বিশেষ্যের পরিবর্তে, তাই না, বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয়, যা ব্যবহৃত হয় তাকেই সর্বনাম বলে। শেষ। এই হচ্ছে সর্বনামের উদাহরণ। তাহলে বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কি বলে, সর্বনাম বলে। যেমন ধরো, বলা হলো, আমি বললাম হচ্ছে আরাফাত পড়ালেখা করে না, পড়ালেখা করে না, সে অলস। তাহলে এই যে এই জায়গায় দেখো, এই সেটা দিয়ে আসলে কাকে বোঝাচ্ছে, সেটা দিয়ে আরাফাতকে বোঝাচ্ছে, তাই না, আরাফাত। আর এই আরাফাতটা কি, আরাফাত হচ্ছে একটা বিশেষ্য।
ঠিক এভাবেই কোনো বিশেষ্য পদের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম পদ। তোমরা এটা সকলে জানো, আই নো দ্যাট। তাহলে এখন সব এইটুকু লিখবা, লেখার পর হচ্ছে সর্বনাম কত প্রকার কি কি আলোচনা করতে হবে। সর্বনাম হচ্ছে 8 প্রকার। সর্বনাম কত প্রকার ভাই? 8 প্রকার, প্রত্যেকটা এখানে দেওয়া আছে দেখো। প্রথমটা বলা হয়েছে 8 প্রকার পুরানো হচ্ছে ব্যক্তিবাচক বা পুরুষবাচক। ব্যক্তিবাচক পুরুষবাচক বলতে এখানে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা ইত্যাদি এগুলো হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম বলে। আত্মবাচক, আত্ম মানে হচ্ছে নিজ, অর্থাৎ সেলফ। স্বয়ং মানে নিজে, নিজ, খোদ, আপনি, এটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। সামীপ্য, সামীপ্য মানে হচ্ছে কাছে। সামীপ্য শব্দের অর্থ হচ্ছে কাছে। যে সর্বনামগুলোতে কাছে বোঝায়, যেমন এই, এরা, ইহারা, ইনি, কাছের কিছু বোঝায়, তখন সেটাকে বলা হয় সামীপ্যবাচক বিশেষ্য। তুমি এটা কিভাবে লিখবা পরীক্ষায় আমি সেটা বলে দিচ্ছি। দূরত্ববাচক মানে দূরত্ব বুঝাবে, ওই, ওই সব ইত্যাদিতে দূরত্ব বোঝাচ্ছে, এগুলো বলা হচ্ছে দূরত্ববাচক সর্বনাম। এবার দেখো সাকুল্য, সাকুল্য মানে হচ্ছে অল, সবকিছুকে বুঝাবে। অল, সব, সকল, সমুদয়, তাবৎ, এদের সকলকে বুঝাচ্ছে, এবং সাকুল্যবাচক সর্বনাম হয়। প্রশ্নবাচক মানে বুঝতে পারতেছো, কোশ্চিন, কে, কি, কোন, কাহার, কার, কিসে ইত্যাদিকে বলা হয় প্রশ্নবাচক সর্বনাম। দেখো অনির্দিষ্ট জ্ঞাপক সর্বনাম, যেগুলোতে নির্দিষ্ট বুঝায় না, অনির্দিষ্ট, ইনডেফিনিট আর কি। তো কোন, কেহ, কেউ, কিছু, এইগুলোকে বলা হচ্ছে তোমার অনির্দিষ্টবাচক সর্বনাম। মোটামুটি এই যে প্রশ্নবাচকের মতোই কিছুটা। ব্যতিহার শব্দের অর্থ হচ্ছে দুই। ব্যতিহার মানে হচ্ছে দুই। দেখো আপনা আপনি, দুইজনে, নিজে নিজে, আপসে, পরস্পর। অর্থাৎ যখন দুইজন মিলে কোনো কাজ টাজ করা হয় বা যে ব্যক্তিটা প্রকাশ পায় সর্বনাম, তাকে বলা হচ্ছে তোমার ব্যতিহারিক সর্বনাম। তোমার মনে হইতে পারে ভাইয়া এটা কি পারা যাবে, পরীক্ষায় লিখবে কিভাবে? দেখো পরীক্ষায় কিভাবে লিখবে আমি এখন বলে দিচ্ছি। পরীক্ষায় এই যে প্রত্যেকটার জন্য তুমি নিজে একটা করে ছোট্ট করে সংজ্ঞা লিখবা। নিজে একটা করে কি লিখবা ভাইয়া? একটা সংজ্ঞা লিখবা। যেমন যে সমস্ত বিশেষণ দ্বারা কি ব্যক্তির নিজেকে বোঝায়, sorry, যে সমস্ত বিশেষণ দ্বারা ব্যক্তিকে বোঝায়, কাকে বোঝায়? ব্যক্তিকে বোঝায়, তাকে বলা হয় ব্যক্তিবাচক বিশেষ্য। উদাহরণ, ব্যক্তিবাচক সর্বনাম উদাহরণ দিলা দুইটা। যে সমস্ত সর্বনাম দ্বারা নিজ বা আত্মকে বোঝায় তাকে আত্মবাচক সর্বনাম বলে, উদাহরণ দিলা দুইটা। যে সমস্ত সর্বনাম দিয়ে সামীপ্য বা কাছে অর্থ প্রকাশ করে তাদের বলা হয় সামীপ্যবাচক সর্বনাম, দুটো এক্সাম্পল দিলা। যে সমস্ত সর্বনাম দিয়ে দূরত্ব প্রকাশ পায় তাকে বলা হয় দূরত্ববাচক সর্বনাম, দুটা উদাহরণ দিলা। যে সমস্ত সর্বনাম দ্বারা সব বা সাকুল্য অর্থ প্রকাশ করে তাদের বলা হয় সাকুল্যবাচক সর্বনাম, সহজ জিনিস। যে সমস্ত সর্বনাম দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে বলা হয় প্রশ্নবাচক সর্বনাম। এখান থেকে উদাহরণ দিলা। অর্থাৎ তুমি তোমার নিজের ভাষাতে লিখে দুইটা করে এক্সাম্পল দিবা, তাহলে পরীক্ষাতে পারা যাবে। কোনো বই না, আবার বলতেছি কোনো বই লাগবে না, এগুলার জন্য কোনো বই লাগবে না, জাস্ট তুমি তোমার নিজের ভাষা ইউজ করলে হবে। ওকে? ওকে, তাহলে দেখো তোমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আমরা তিনটাই দেখলাম। বিশেষ্য দেখেছি, বিশেষণ দেখেছি এবং সর্বনাম দেখেছি। আমরা কি কি দেখলাম? বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম। এখন এর আরেকটা পার্ট আছে, সেই পার্টটা হচ্ছে ভাই শনাক্তকরণ। কি পার্ট? শনাক্তকরণ পার্ট। সো এখন শনাক্তকরণ থেকে প্রশ্ন কিভাবে আসে দেখো। একটা প্রশ্ন দিনাজপুর বোর্ড 24-এ বলছে, নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষ্য খুঁজে বের করো। 5টা বিশেষ্য। এখন আমি তোমাকে কিছু ট্রিক্স শিখাই দিচ্ছি যে বিশেষ্য কিভাবে বের করবো আমরা। বিশেষ্য বের করার জন্য আমরা দেখব কোন শব্দের জফালা, তয়ে ব ইত্যাদি আছে কিনা। আমরা ওই বাক্যের ক্রিয়া যেটা থাকে, ক্রিয়া, ওই বাক্যের ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করব, কি, কি দ্বারা প্রশ্ন করে যদি কাউকে পাই, সেইটাও তাহলে আমাদের কি হবে? বিশেষ্য হবে। অথবা সরাসরি কোনো বস্তুর নাম টাম সাথে প্রকাশ করে বুঝবই। এই দুটো ট্রিক্স একটু মনে রাখো। তাহলে দেখো বিষয়ের গভীরতা, ওকে আমরা দেখছি তা আছে, তা, তাহলে একটা বিষয় খুঁজে পেয়েছি, একটা হচ্ছে এই যেটা বিষয়ের গভীরতা উপলব্ধি করা বাঞ্ছনীয়। তাহলে উপলব্ধি করা, দেখো এই ক্রিয়াকে প্রশ্ন করা তো কি দিয়ে, তাহলে হচ্ছে উপলব্ধি করা কি, উপলব্ধি করা হচ্ছে বাঞ্ছনীয়। উপলব্ধি করা কি? বাঞ্ছনীয়। তারপরে দেখো অনেকগুলো আছে, এই বাক্যে অনেক জিনিস আছে। এই যে উপলব্ধি, এটা আমি তোমাকে সহজ করে একটু বুঝাই দেই, তাহলে তোমাদের বের করতে সুবিধা হয়। প্রথমে একটা দেখলাম হচ্ছে গভীরতা, ওকে তয় আকার ছিল। তা না হলে মানুষ, এই যে মানুষ একটা বিশেষ সময় জানি, মানুষ হিসেবে নিজেকে শ্রেষ্ঠ দাবি করা অবান্তর মনে হয়। ওকে, আমরা জানি যে কোনো দক্ষতা, তয় আকার আছে দেখো, দক্ষ, মূল শব্দ একটা আছে দক্ষ, মূল শব্দ হচ্ছে দক্ষ, অর্থাৎ মূল শব্দের সঙ্গে তয় আকার যুক্ত হয়েছে, তখন এটা হয়ে যাবে কি আমাদের বিশেষ্য, দক্ষতা। যে কোনো দক্ষতা একজন ব্যক্তির বিশেষ গুণ,
কিন্তু সেরূপ কিছু অর্জনের জন্য সভা সমিতির, এই যে সভা সমিতি আমরা কি দেখছিলাম একটু আগে, সভা সমিতি একটা বিশেষণ না, বিশেষণ না? সভা সমিতির সদস্য হওয়া জরুরি। কি হওয়া জরুরি? সদস্য হওয়া জরুরি। দেখো অজস্র লোক, এই যে লোক, মানুষ, এ কথা বুঝতে অক্ষম। তুমি চাইলে এখান থেকে অনেকগুলা বিশেষণ বের করা, বিশেষ্য বের করা সম্ভব। নিচে এখানে 5টা বের করে দিছে, আমি আমার মতো করে বের করে দিলাম। আশা করি তোমার এখান থেকে বের করাটা সহজ হয়। আরে ব্রেক লাগবে না, ক্লাসই শেষ। দেখো এরপরে দেখো নিচে অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ খুঁজে বের করা। বিশেষণ, বিশেষণ মানে কি? অ্যাডজেক্টিভ। ওকে, দেখো পদ্মা সেতু আর মেট্রো রেল বাংলাদেশের দুটি যুগান্তকারী সাফল্য। এই যে এটা কিন্তু একটা নাউন, এটা কি ধরতে পারছো তুমি? সাফল্য, সাফল্য কেন নাউন? জফর আছে তাই। এটা যে একটা বিশেষ্য, এটা কি ধরতে পারছো? আশা করি ধরতে পারছো। বাট আমাদের তো বের করতে হবে বিশেষণ। দেখো সাফল্য, সে এই সাফল্যটা কেমন? যুগান্তকারী সাফল্য। তোমার খালি বিশেষণ মানে প্রশ্ন করতে হবে কেমন দিয়ে। তার সাফল্যটা কেমন? যুগান্তকারী, একটা পেয়ে গেলাম। প্রমত্তা পদ্মা, এই যে পদ্মা তো একটা নাউন তাই না? এই নাউনটা কেমন? প্রমত্তা, মানে যে খুব বেশি ঢেউ আছে। এই যে 2 নাম্বারটা পেয়ে গেলাম, পদ্মাটা কেমন? প্রমত্তা পদ্মা। এবার দেখো বুকে অভাবনীয় গৌরবের প্রতীক পদ্মা সেতু। দেখো গৌরবের প্রতীক পদ্মা সেতু, ওকে বুঝলাম। পক্ষান্তরে মেট্রো রেল ঢাকা মহানগরীর দুর্বিষহ যানজট। এই যে যানজটটা হচ্ছে একটা নাউন, যানজট কেমন? দুর্বিষহ, যানজটটা হচ্ছে দুর্বিষহ। তা দুর্বিষহ যানজট নিরসনে নতুন সংযোগ। কেমন সংযোগ? নতুন সংযোগ। কেমন সংযোগ? নতুন সংযোগ। গৌরবময়, এ দুটি সাফল্য। এই দুটো সাফল্য কেমন? এই যে গৌরবময়, আরে সাফল্য তো নাউন, এই যে গৌরবময় যেটা ছিল এটা হচ্ছে একটা বিশেষণ। গৌরবময় সাফল্য জাতি হিসেবে বাংলাদেশকে সুদৃঢ়, সাহস আর আত্মবিশ্বাসী, আত্মবিশ্বাস জাগ্রত করেছে। জাতি হিসেবে কেমন? সুদৃঢ় করেছে, সাহসী করেছে, আত্মবিশ্বাসী করেছে। এগুলা প্রত্যেকটাই হচ্ছে একটা করে বিশেষণ। তুমি এখান থেকে জাস্ট পরীক্ষায় কয়টা লিখবা? 5টা লিখবা। তুমি এখান থেকে জাস্ট পরীক্ষায় কি লিখবা? 5টা লিখবা। বলো ভাই ধরতে পারছো কিনা আমার কথা? তোমার বইয়ে যে অনুচ্ছেদ দেওয়া থাকবে পরীক্ষায়, সেই অনুচ্ছেদে কিন্তু 5টার অনেক বেশি দেওয়া থাকবে। তোমাকে যে কোনো 5টা শুধু ওখান থেকে আইডেন্টিফাই করতে হবে, তাহলেই হবে। বলো তো বুঝতে পারছো? দুটি বিশেষণ কি? বিশেষণের ক্ষেত্রে দেখো, তুমি যদি কোনো রঙের নাম পাও, চোখ বন্ধ করে বিশেষণ। তুমি যদি কোনো সংখ্যা পাও, চোখ বন্ধ করে বিশেষণ। না, রং এবং সংখ্যা পাইলে চোখ বন্ধ করে বিশেষণ। যেমন এই যে দুটি, এইটাও একটা বিশেষণ। রং এর নাম এবং সংখ্যা পাইলেও চোখ বন্ধ করে কি দিবা? বিশেষণ দিবা। ওকে, মনে থাকবে। দেখো অনেকগুলো আছে কিন্তু, বের করছি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। নয়টা খুঁজে বের করছি, পরীক্ষা লিখতে হবে যে কোনো 5টা। আচ্ছা, আমরা এখান থেকে এখন কয়টা বের করবো? 5টা বিশেষণ খুঁজে বের করবো। তাহলে দেখো, আব্বু ছোট মামা হয়েছে। তুমি যদি বলতে পারো দেখো ছোট কেমন মামা? ছোট মামা। তাহলে এই ছোট শব্দটা একটা বিশেষণ। কেমন মামা? ছোট মামা। আচ্ছা, ওপাশে যেমন হচ্ছে বললাম যে রং, সংখ্যা, এরপরে দেখো যদি কোনো কিছু ছোট বড় লেখা থাকে, ছোট বড় ইত্যাদি, এগুলো বিশেষণ হবে। তার মানে আকার আর কি, সহজ কথায় কোনো কিছু যদি আকার প্রকাশ পায়, সেগুলাও কি হয়ে যাবে? বিশেষণ হয়ে যাবে। তাহলে কেমন মামা? ছোট মামা। তো হচ্ছে আব্বু ছোট মামা হয়েছে 2.5 বছরের, এই যে আড়াই সংখ্যাবাচক শব্দ, 2.5 বছরের মেয়ে সদ্য ঘুম ভাঙা গলায়। এটা কি কেমন গলায়? দেখো ঘুম ভাঙা গলায়, ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি। কেমন বুলি? ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে। মিন্টু কি ঘরে ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে? এর মানে পিছে পিছে ঢুকেছে মিলিটারি। তার মানে না, দরজার ছিটকানি। দেখো দরজার ছিটকানি, ছিটকানিটা কিসের? দরজা, সেটা হবে না। খিল সব বন্ধ, ওকে। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার আবার দেখো 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে, কেমন চোখে ভাইয়া? গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়। আব্বুকে ছোট মার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? তুমি হচ্ছে দেখো এখান থেকে করে পাওয়া গেছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা খুঁজে পাওয়া গেছে, আর খুঁজলে আর হয়তো অনেক পাওয়া যাবে। ওকে, আশা করি বিশেষণ তোমরা নির্ণয় করতে পারবা। এরপরে দেখো ক্রিয়া বিশেষণ। ওই যে ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে ক্রিয়াকে পাম দেয়, সে ক্রিয়াকে পাম দেয়। দেখো ইট বসানো রাস্তা দিয়ে
করিম বাড়ি ফিরছিল। ওকে, ইট বসানো রাস্তা দিয়ে করিম বাড়ি ফিরছিল, হঠাৎ দেখতে পেলো। দেখো, এই যে দেখতে পেলো, এটা তো একটা ক্রিয়া, তাই না? ওই ক্রিয়া সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে কি? হঠাৎ। কখন? হঠাৎ দেখতে পেলো। হঠাৎ অব্দি একটা ক্রিয়া বিশেষণ, দেখতে পেলো চলন্ত বাস। কেমন বাস ভাইয়া? চলন্ত বাস। এটা কিন্তু একটা নর্মাল অ্যাডজেক্টিভ আর কি, এটা নেওয়া যাবে না। চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে। কিভাবে নামছে? লাফিয়ে নামছে। দেখো, এই নামছে, এটা কিন্তু একটা ভার্ব। এই ভার্বের আগে যেটা প্রকাশ পাচ্ছে, কিভাবে নামছে? লাফিয়ে নামছে। ওই যে ভার্ব সম্পর্কে সে এক্সট্রা তথ্য দিছে। ওকে, তো দেখো, পড়া হচ্ছে পথে হাঁটা পথের অনেকেই দৃশ্যটি তাকিয়ে দেখলো। যে দেখলো, কিভাবে দেখলো? তাকিয়ে দেখলো। দেখলো, ঠিক আছে, কিভাবে দেখলো? দেখলো হচ্ছে ভার্ব। দেখো, দেখলো হচ্ছে ভার্ব। কিভাবে দেখলো? তাকিয়ে দেখলো। সো এটার নাম হয়ে গেল আমাদের ক্রিয়া বিশেষণ। ক্রিয়ার সামনে থাকে আর কি, সহজ কথা। ক্রিয়া বিশেষণ কোথায় থাকে? ক্রিয়ার সামনে থাকে। কয়েকজনের যায় যায় অবস্থা। তো এই কয়েকজন যায় যায় অবস্থা, কাদো কাদো চেহারায় মানুষ, মানুষগুলোকে দেখে করিম মনে কষ্ট পেল। মনে কি পেল? কষ্ট পেল। এই যে দেখো, কষ্টটা এই পেল এই ক্রিয়া থেকে আসছে, অর্থাৎ মনে কষ্ট পেল। আরো যেন সহজ করে দেওয়া যায়, দেখো, ফিরছিল। ফিরছিল, তাই না? বাড়ি ফিরছিল। কোথায় ফিরছিল ভাইয়া? বাড়ি ফিরছিল। এটা হচ্ছে একটা বাড়ি, তো সরি, এটা বাড়ি, এটা হবে না। তাহলে কয়টা পেলাম? এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা পেয়ে গেছি। ক্রিয়া বিশেষণ হচ্ছে, সহজ করে বললে, ক্রিয়ার পূর্বে যেগুলো বসে ক্রিয়া বিশেষণ বলা হয়। যেমন দেখতে পেল, কিভাবে? হঠাৎ। ওকে, ভালো। নামছে, কিভাবে নামছে? লাফিয়ে নামছে। ওকে, হাঁটা পথের অনেকে এই দৃশ্যটি দেখলো, কিভাবে দেখলো? তাকিয়ে দেখলো। ওকে, ফাইন। এরপর দেখো, কাদো কাদো চেহারার মানুষগুলো দেখে করে মনে কষ্ট পেল। এই যে ক্রিয়ার সামনে পেলো জন্য কষ্ট পেলো, পুরাটাকে আসলে বইয়ের মধ্যে বলা হয়েছে তোমার মনে কষ্ট পেলো, পুরাটাকে বলা হয়েছে ক্রিয়া বিশেষণ। এই ছিল আর কি ক্রিয়া বিশেষণের কথা। তবে বিশেষণ থেকে পরীক্ষায় প্রশ্ন খুব একটা আসে না। পরীক্ষায় প্রশ্ন আসে তোমাদের পরবর্তী ক্লাসে পড়ানো হবে যে অসমাপিকা ক্রিয়া থেকে। অসমাপিকা ক্রিয়া, এখান থেকে প্রশ্ন সব থেকে বেশি আসে। আচ্ছা, আরো একটা এক্সাম্পল আছে, এটা একটু দেখি। নিচের যে কোনো পাঁচটি বিশেষ্য পদ খুঁজে বের করেন। তো পাঁচটা বিশেষ্য পদ, তা রবীন্দ্রনাথ একটা পাইছি নাম, বাংলা ভাষার কবি, কবি এইটাও একটা বিশেষ্য, বিশ্বকবি এইটাও একটা বিশেষ্য, গীতাঞ্জলি একটা বইয়ের নাম বিশেষ্য, তারপরে তিনি নোবেল পান। কি পান? নোবেল পান, নোবেলও একটা বিশেষ্য। সারা বিশ্বের বিদগ্ধজন, যেমন আইনস্টাইন একটা বিশেষ্য পাইলাম। তারপর দেখো, রোমারোলা, ইয়েটস, এগুলো একটা বিশেষ্য। প্রমুখের সাথে তার বন্ধুত্ব, এই যে তয়ে ব আছে, তয়ে ব থাকলে বিশেষ্য হবে, বন্ধুত্ব গড়ে উঠেছিল। আবার ইটালির মুসোলিনি, এই যে মুসোলিনি একজনের নাম, মুসোলিনিকে তিনি নিয়ে এঁকেছিলেন ব্যঙ্গচিত্র। কি এঁকেছিলেন? ব্যঙ্গচিত্র এঁকেছিলেন। তাহলে কতগুলা বিশেষ্য এখান থেকে খুঁজে পাওয়া যাচ্ছে? তোমার পরীক্ষায় লিখতে হবে জাস্ট পাঁচটা। আগেরটা কি চারটা হয়েছে? আর এটা দেখো, যায় যায় অবস্থা, এই যে কয়েকজনের যায় যায় অবস্থা, এটা কেমন অবস্থা? যায় যায় অবস্থা, মানে সে, এটা ভার্ব থেকেই উৎপন্ন হয়েছে, ভার্ব থেকেই যায় যায় অবস্থা। এই হচ্ছে পাঁচটা। আমার কাছে মনে হয় এখন তোমাদের প্রশ্নের উত্তর দেবে ভাই, সেফ কোনটা, সেফ জোন কোনটা। তুমি দেখতেছো শনাক্তকরণে, হ্যাঁ, শনাক্তকরণে যদি পাঁচটা তুমি শনাক্ত করতে পারো, দেন ডেফিনেটলি শনাক্তকরণ এটা করবা, দেন ডেফিনেটলি শনাক্তকরণ করবা। বাট তোমার যদি মনে হয় ভাই পাঁচটা আমি হচ্ছে পুরোপুরি কনফার্ম না, সেক্ষেত্রে আমার মনে হয় তুমি বর্ণনামূলক উত্তরটা লেখা ভালো। সেক্ষেত্রে তুমি বর্ণনামূলক উত্তর লিখতে পারো, যেটা ডিপেন্ড করতেছে তোমার উপরে। তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে লিখবা হচ্ছে শনাক্তকরণ, আইডেন্টিফাই করতে না পারলে এই বর্ণনামূলক এটা হচ্ছে লিখবা। বাট বর্ণনামূলকটা লেখার সময় অবশ্যই মনে রাখতে হবে, উদাহরণ কিন্তু ভুলভাল দেওয়া যাবে না। আর হচ্ছে বানান ভুল করা যাবে না। বানান প্লাস উদাহরণ এগুলো যদি তুমি ভুল করে ফেলো, তাহলে কিন্তু আর আসলে এখানে ভালো মার্ক করা সম্ভব না। মুসোলিনি কি প্রথম স্বৈরাচার ছিলেন? মুসোলিনি তো হিটলারের বন্ধু ছিল। ওদের এলাকায় শুরু করেছিল ওরা এরকম একতান্ত্রিক, একনায়ক, এই সমস্ত, এই সমস্ত ব্যাপার আর কি। মুসোলিনি ইতালিতে, মুসোলিনি বাড়ি ছিল, আর জার্মানি ছিল হচ্ছে তোমার হিটলার। এরা দুজনে পৃথিবীর প্রথম দিকের স্বৈরশাসক বলা যায়। আজ তোমার কথা ঠিক বলা যায় আর কি, কোনো সমস্যা নেই। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। পরবর্তী ক্লাসে আমরা দেখব ক্রিয়া, তারপর তোমার আবেগ শব্দ, তারপর হচ্ছে যোজক, তারপর হচ্ছে অনুসর্গ। এই চারটা নিয়ে আমাদের পরবর্তী ক্লাস থাকবে। তো তোমাদের জন্য একটা বাণী আছে,
গুরুত্বপূর্ণ কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি, ক্লাস তো এটা ইহ জগতের জন্য পড়লা, বাট সবচেয়ে বড় একটা আমল আছে এখানে। দেখো বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি যুগ আসবে যখন মানুষ উপার্জন করতে এ কথা চিন্তা করবে না যে আমি হালাল পন্থায় উপার্জন করছি নাকি হারাম পন্থায়। এটা সহিহ বুখারীর হাদিস নম্বর হচ্ছে 1941। তার মানে এমন একটা সময়ের কথা মানুষ ভবিষ্যৎবাণী করে গেছে যে যখন মানুষ কিছু হচ্ছে ইনকাম করছে তখন সেটা হালাল পন্থায় হলো নাকি হচ্ছে হারাম পন্থায় হলো, মানুষ এটা কি করবে না, বিচার বুদ্ধিও করে দেখবে না। ওই সময়টা কিন্তু এখনই চলতেছে, ওই সময়টা এখনই। আমরা অনেক সময় হচ্ছে এই ইনকামের ক্ষেত্রে হালাল ভাবে করলাম নাকি হচ্ছে তোমার হারাম করলাম, এটা আমরা কখনোই মাথা রাখি নাই। তাহলে মহানবী সাল্লাহ সাল্লাম যেই সময়টার ভয় পেয়ে যেই সময় ভবিষ্যৎবাণী করে গেছে, এখন কিন্তু ওই সময়টা চলতেছে। সো এই সময় থেকে কিন্তু আমাদের হালাল এবং হারাম চেনাটা খুব কঠিন, বাট যে ব্যক্তিগুলো হালাল এবং হারাম চিনবে তারা কিন্তু আসলে আল্লাহর প্রকৃত সৃষ্টিকর্তার খুব কাছের মানুষ হবে। আল্লাহ বলতে আমি স্রষ্টাকে বুঝাচ্ছি, স্রষ্টা এক এবং অদ্বিতীয়। হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, মুসলিম হইতে পারে, কিছু যায় আসে না, স্রষ্টা এক। ওকে। সো প্রত্যেকটা ধর্মই আমাদেরকে ন্যায়ের শিক্ষা দেয়। হালাল মানে হচ্ছে ন্যায় আর হারাম মানে হচ্ছে অন্যায়। সো ন্যায়ের পথে থাকা, ন্যায়ভাবে উপার্জন করা, এটাও যে কোনো ধর্মের একটা ইবাদতের বিষয়। এই আর কি তোমাদের সঙ্গে কথাবার্তা ছিল আজকে। আর খুব বেশি কথাবার্তা না বাড়াই, তোমরা তাকে হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো। আর দেখো আজকের ক্লাস যেটা করলা, তোমরা হচ্ছে তোমাদের বই থাকে, যদি কোনো গাইড বই থাকে বা যে কোনো বই থাকে সেখান থেকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা যে বিশেষ্য নির্ণয় করতে পারো কিনা, বিশেষণ নির্ণয় করতে পারো কিনা। সর্বনাম নির্ণয়করণ পরীক্ষায় আসে না। ক্রিয়া বিশেষণ পাঁচটা করে নির্ণয় করতে পারো কিনা। যদি কেউ নির্ণয় করতে না পারো তাহলে সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমাকে জানাবে, অথবা বাংলা হাউস অফ বাংলা যে হচ্ছে তোমার ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে তুমি যেটা নির্ণয় করতে পারছো না ওইটার হচ্ছে ছবি তুলে ওখানে পোস্ট দিয়ে বলে, ভাই এই উদ্দীপক থেকে বা এই প্যাসেজ থেকে আমি নির্ণয় করতে পারছি না, সেক্ষেত্রে আমরা নির্ণয় করে তোমাকে দেখাই দেবো ইনশাল্লাহ। ওকে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আজকে তোমাদের সঙ্গে এতটুকুই। আল্লাহ হাফিজ।